আসসালামু আলাইকুম। ঠিক আছে, আশা করছি ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরা আমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস কম্পিউটার টেকনোলজি 2, এটা বিসিএস এর প্রিলিমিনারি তথা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালাইকুম আসসালাম, আশা করছি সবাই ভালো আছে না। আমরা একটু একটু বোর্ডে খেয়াল করি, পর্যায়ক্রমে তোমাদের সকল প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু দেখো, দেখো কম্পিউটার টেকনোলজি পার্ট 2। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু কমেন্ট করে জানাবো বোর্ডটি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা, একটু জানালে আমরা জাস্ট তোমাদের 2-3টি প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা ক্লাসটি শুরু করতে চাই। যেমন আমাদের একটা প্রশ্ন হতে পারে এরকম, নাম্বার 1, কম্পিউটারের মূল অংশ কতটি? কম্পিউটারের মূল অংশ কতটি? এটা একটা প্রশ্ন হতে পারে। নাম্বার 2, কম্পিউটার গঠনের প্রধান অংশ কতটি? এবং প্রশ্ন হতে পারে নাম্বার 3, কম্পিউটারের প্রধান অংশগুলো কতটি? একটু খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে মূল অংশ। একটু খেয়াল করে, এটা বলা হয়েছে মূল অংশ। একটু খেয়াল করলে দেখতে পাবে এখানে দেখো লেখা আছে কম্পিউটার গঠনের প্রধান অংশ। এবং একটু খেয়াল করে দেখো কম্পিউটারের প্রধান গঠন নাই, কিন্তু এখানে কিন্তু গঠন নাই, প্রধান অংশগুলো কতটি? তাহলে একটা বিশাল পার্থক্য কিন্তু রয়ে গেছে। কালো কালিতে দেখো, কালো কালিতে কিন্তু তোমাদের বেশি ভালো লাগবে না, আমি যেটা বলছি আল্লাহ পাকের রহমতে এটা বিশ্বাস রাখো ভালো দেখা যাচ্ছে। তাহলে যদি শুধু বলে মূল অংশ বললে সেই ক্ষেত্রে উত্তর হবে 4টি। ভালো করে বোঝো, আমি পরে ব্যাখ্যা যাব। আর যদি বলে কম্পিউটার গঠনের প্রধান অংশ কয়টি, তাহলে হবে 2টি, আমি পরে ব্যাখ্যা দেব। যদি প্রশ্ন আসে কম্পিউটার গঠনের প্রধান অংশগুলো কতটি, তাহলে आंसर হবে 5টি।
আমরা জাস্ট উত্তরগুলো লিখে নিলাম 4 2 5 4 2 5। আচ্ছা, এখন তোমরা বলতিছো যে স্যার এগুলো কি প্রশ্ন আসে, তাহলে অবশ্যই তুমি হতে পারে যে এখনো বিশেষ পরীক্ষা দেওয়ানি, সামনে দিবা, তবে আমার বিশ্বাস অবশ্যই এগুলো জেনে গেলে ভালো করবা, কিন্তু এগুলো আসে। এখন তুমি বলবে স্যার এতগুলো আসে না, যে কোনো একটা আসে, একটা আসলে আর একটা উত্তরের জন্য ঝামেলা না তৈরি হয়, সেই জন্য আমার বোঝানো। আবার একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলি, দেখো একটু একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। কেন এটা কি কিসের কঠিন মনে হচ্ছে তোমার, বলো? কম্পিউটারের মূল অংশ বললে এক, গঠনের প্রধান অংশ বললে এক, আর কম্পিউটারের প্রধান অংশগুলো বললে এক। এটা কিন্তু খুব কঠিন জিনিস না ভাই। যদি কঠিন জিনিস আমরা না বুঝি, তাহলে পিএসসি তে তো আর বাড়ি এসে চাকরি দিয়ে যাবে না আমাদের, তাই না? যে আহ, বাড়িতে আমাকে জোর করে ধরে নিয়ে যে চাকরি দেবে, তা না কিন্তু। তার মানে হচ্ছে আমাদেরকে একটু বুদ্ধি করে পড়াশোনা করে যে অ্যান্সারটা দিতে হবে। দেখো একের উত্তরটা কি হবে, একের উত্তর মনে রাখার টেকনিক তোমরা দেখো, একে কিন্তু একটু খেয়াল করে দেখো, একের উত্তরটা ব্যাখ্যাটা দেখো, মনে রাখার টেকনিক। আই মানে আমি, মনে রাখার টেকনিক আমি, এম পি ও এটা মনে রাখবা। আই কে হলো ইনপুট, একটা পেয়ে গেলাম। দুইয়ে হচ্ছে মেমোরি, তিনে হচ্ছে প্রসেসর, চারে হচ্ছে আউটপুট। একটু খেয়াল করো, আমরা একের ব্যাখ্যাটা পেয়েছি। একের ব্যাখ্যাটি হচ্ছে, একটু খেয়াল করো, আই মানে আমি, এমপিও ইনপুট, মেমোরি, প্রসেসর, আউটপুট। একের উত্তর শেষ। আমরা চলে যাচ্ছি 2 নম্বরে। 2 এর ব্যাখ্যাটা একটু দেখো। কম্পিউটার গঠনের প্রধান অংশ দুইটি, নাম্বার 1 হার্ডওয়্যার, নাম্বার 2 সফটওয়্যার। নাম্বার 2 হচ্ছে সফটওয়্যার, তাহলে হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এটা হলো নাম্বার 2। এবং আমরা চলে যাচ্ছি কম্পিউটারের প্রধান অংশগুলো, অর্থাৎ 3 নাম্বার। 3 নাম্বার একটু দেখো, 3 নাম্বার। তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও, আমি 2 কালি দিয়ে লিখেছি, কালো দিয়ে লিখবো নাকি সাদা দিয়ে লিখবো, দ্রুত কমেন্ট করো। অধিকজন যেটা বলবে সেটা দিয়ে লিখবো। আমরা এখন চলে যাচ্ছি 3 এর ব্যাখ্যা, একটু খেয়াল করে দেখো। 3 এর ব্যাখ্যাটা আমরা যাচ্ছি এখন, একটু একটু খেয়াল করে দেখো, আমরা 3 এর ব্যাখ্যায় যাচ্ছি, একটু খেয়াল করে দেখবা। 3 এর ব্যাখ্যা, তিনের ব্যাখ্যাটা দেখো, 3 নাম্বারটা একটু দেখো। প্রধান অংশ কয়টি? 5টি। 5টির একটু দেখো কিভাবে মনে রাখবা। নাম্বার 1 ইনপুট ইউনিট, নাম্বার 2 অ্যারিথমেটিক লজিক ইউনিট, নাম্বার 3 memory unit, number 4 control unit, number 5 output unit। একটু খেয়াল করো, input unit, arithmetic logic unit, memory unit, control unit, output unit। আমরা যেটা বোঝানোর চেষ্টা করেছি, আগে প্লিজ কালার নিয়ে, বোর্ড নিয়ে এসব প্রশ্ন না করে আমি যেটা পড়াচ্ছি সেটা একটু দেখো। তাহলে মূল অংশ 4টি লিখে দিয়েছি, ইনপুট, মেমোরি, প্রসেসর, আউটপুট। 2টি অংশ গঠনের, হার্ডওয়্যার, সফটওয়্যার। আর প্রধান অংশগুলো বললে ইনপুট ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, মেমোরি ইউনিট, কন্ট্রোল ইউনিট, আউটপুট ইউনিট।
তাহলে আমাদের এটুকু মোটামুটি শেষ। আমরা এখন পরের অংশে চলে যাই, যেটা হচ্ছে কম্পিউটার পেরিফেরালস। এটা বলতে পারে কম্পিউটার সংগঠন, বলতে পারে কম্পিউটার গঠন, বলতে পারে। এর যে কোনোটা দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারে। কম্পিউটার পেরিফেরালস একের সাথে কি ডিফারেন্স বুঝি নেই। একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে মেইন। বেসিক মানে মূল, মূল পার্ট, বেসিক পার্ট। আর একটা মেইন পার্ট কয়টি, এটা আলাদা বিষয়। ইংরেজি শব্দ দেখলে ভালো করে বুঝতে পারবে। আশা করছি এটুকু ক্লিয়ার। এখন এটা লেখা শেষ হলে একটু দেখো, আমরা একটু দেখি স্ট্রাকচার অফ কম্পিউটার। স্ট্রাকচার অফ কম্পিউটার আমরা যেটা বলেছিলাম, কম্পিউটার সংগঠনের ক্ষেত্রে দুইটি পার্ট, এটা আমরা অলরেডি দেখে এসেছি। একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। একটু খেয়াল করে দেখো, হার্ডওয়্যার তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। সেটা হচ্ছে ইনপুট, সিপিইউ, আউটপুট। একটু খেয়াল করে দেখো, সিপিইউ প্রধানত তিনটি মেইন অংশ নিয়ে গঠিত। প্রথমটা হচ্ছে এএলইউ, এরপরে এমইউ, এরপরে সিইউ। একটু খেয়াল করে দেখলে আরো ক্লিয়ার হবা। যদি আমরা এই জায়গায় একটু দেখার চেষ্টা করি, একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের এমইউ, অর্থাৎ তোমরা পরপর লিখে যাবে, এমইউ আমরা দুইটা অংশ নিয়ে গঠিত। ভালো করে একটু বুঝবা, এটা তিনটা কখন হবে, কখন দুইটা হবে, এটা বোঝানোর চেষ্টা করছি। যদি বলে প্রধানত, একটু খেয়াল করে দেখলে বুঝবে। একটু খেয়াল করো, যদি আমাদের এখানে এভাবে লেখে যে প্রধানত, তাই প্রধানত বললে এক ধরনের উত্তর হবে। আর যদি বলে সাধারণত, তাহলে উত্তর আর এক রকম হবে। এটা বোঝানোর চেষ্টা করছি। যদি প্রধানত বলে তাহলে আনসার হবে প্রাইমারি, যার আরেক নাম হলো মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরি মানে অক্সিলারি মেমোরি, তাহলে যদি বলে মেমোরি প্রধানত কত প্রকার, তখন আমাদের অ্যান্সার হবে দুই প্রকার, প্রাইমারি এন্ড সেকেন্ডারি। কিন্তু যদি বলে সাধারণত কয় প্রকার, তাহলে হবে তিন প্রকার। সেক্ষেত্রে অ্যান্সার কি হবে একটু দেখো, একটু খেয়াল করো। যদি আমরা খেয়াল করি, একটু মুছে দিই, এখানে আমাদের
যদি 3 নাম্বারটা বলতো তাহলে আমরা आंसर দিতাম ক্যাশ মেমোরি। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাও, আমি আবার পরে লিখে দেব। আমরা তো এগুলো ব্যাখ্যায় যাব, এএলইউ এমইউ সিইউ প্রত্যেকটার ব্যাখ্যায় চলে যাব, এত বেশি ডিপলি পড়বো এগুলো নিয়ে প্রশ্ন থাকবে না। আমরা প্রাইমারি সেকেন্ডারি ক্যাশ মেমোরি এএলইউ এমইউ সিইউ বিস্তারিত পড়াবো। অনুরোধ থাকবে এগুলো প্রশ্ন করার দরকার নেই, আমি যেটা বলেছি এটাকে বোঝো। যদি প্রশ্ন আসে এমইউ তথা মেমোরি ইউনিট প্রধানত, তাহলে কিন্তু 2 প্রকার। আর যদি বলে সাধারণত, তাহলে কিন্তু 3 প্রকার। এটা কনফার্ম করার চেষ্টা করেছি, এটাকে ক্লিয়ার হবে। যখন আমরা রিটেনে প্রশ্ন দাগাবো বা প্রিলিতে দাগাবো মেমোরি কত প্রকার, তাহলে কিন্তু যদি প্রধানত কথা উল্লেখ থাকে তাহলে 2 প্রকার, প্রাইমারি এন্ড সেকেন্ডারি। আর যদি সাধারণত থাকে তাহলে 3 প্রকার, প্রাইমারি সেকেন্ডারি এন্ড ক্যাশ মেমোরি। আমরা একটু আরেকটু পর্যায়ক্রমে যাচ্ছি, একটু দেখো, একটু খেয়াল করো যে আমরা এটাকে যদি একটু একটু দেখো, এখানে রেখে আমরা দেখতে চাই, একটু দেখি এখানে যে প্রাইমারি মেমোরি আছে একটু খেয়াল করো। প্রাইমারি মেমোরি আবার 2 ধরনের, একটা হচ্ছে র‍্যাম আর একটা হচ্ছে রোম। প্রাইমারি আবার কয় প্রকার? 2 প্রকার। একটু খেয়াল করো, আমি আবারও বলছি ক্লাসগুলো কোনোভাবে মিস করো না, অনুরোধ। এগুলো যারা এখন ক্লাস জয়েন করেনি সবাইকে বলো এগুলো সাথে সাথেই করে নেওয়া উচিত। তাই প্রাইমারি মেমোরি 2 প্রকার, র‍্যাম এবং রোম, এটা ক্লিয়ার হলো। এখন একটু ক্লিয়ার হও, যদি আমরা এটাকে, আমরা কিন্তু সেকেন্ডারিতে এখনো যাইনি, একটু পরে দেখবো। আমরা এই জায়গায় রাখলাম, একটু খেয়াল করো। আমরা এখন দেখছি একটু র‍্যামের মধ্যে দেখলাম, ভালো করে একটু বুঝবা। অপারেটিং মোড কি লিখলি দেখো, অপারেটিং মোড অনুসারে টোটাল র‍্যাম হচ্ছে 2 প্রকার। নাম্বার 1 এস র‍্যাম, এটাও আমরা বিস্তারিত পড়াবো, এস র‍্যাম, এবং একটা হচ্ছে ডি র‍্যাম। ঠিক আছে, এস র‍্যাম এবং ডি র‍্যাম। আশা করছি এটুকু লেখা শেষ। এবং আর এক পাশে একটু খেয়াল করে দেখো, এখানে রোম ছিল। রোমের ক্ষেত্রে যে জিনিসটা তোমাকে জানতে হবে, ঠিক আছে, ব্যবহারের উপর ভিত্তি করে, ব্যবহার ও কাজের উপর ভিত্তি করে আমরা এটাকে আমরা বলতে পারি পি রোম, ইপি রোম, ইইপি রোম, ইইপি রোম। লেখা শেষ হলে আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও যে লেখা শেষ। একটু প্লিজ দ্রুত কমেন্ট করো, স্যার লেখা শেষ। শেষ, থ্যাংক ইউ। এখন আমরা একটু খেয়াল করে দেখো, সেকেন্ডারি এবং ক্যাশ মেমোরি কোনো প্রকার ভেদ নেই বলে ওগুলো আমরা গেলাম না। আমরা একটু চলে যাচ্ছি, একটু দেখো, আমরা এখন চলে যাচ্ছি কিন্তু পরে ব্যাখ্যায় যাব সফটওয়্যারের ভাগে। আমরা সফটওয়্যার ভাগের মধ্যে দেখো, সফটওয়্যার প্রধানত 2 প্রকারে হয়ে থাকে। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার আবার 3 ধরনের, এটা লিখে রাখি, বিস্তারিত পরে আমরা বলার চেষ্টা করব আজকের ক্লাসে। এসএসপি, এসএমপি, এসডিপি, এটা যেহেতু পরে পড়াবো আমি এখন আর বিস্তারিত বলবো না, এটা বিস্তারিত পরে বলবো। সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম, সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম, সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম একটু পরে লিখে দেব।
এটুকু লেখা শেষ আশা করছি। আমরা একটু দেখো লেখা শেষ। তাহলে আর একবার একটু কমেন্ট করে জানাও যে আমরা কি এই কালো কালিতে লিখলে তোমাদের কাছে বেশি ভালো লাগছে কিনা, একটু বলো। নাহলে আমরা সাদা কালিতে লিখবো, যেভাবে লিখছি ঠিক আছে কিনা একটু বলো। তাহলে আমরা ফুল এখন একদম টু দা পয়েন্টে ব্যাখ্যা চলে যায়। হ্যাঁ, প্রথম ব্যাখ্যা হচ্ছে হার্ডওয়্যার। প্রথম শব্দটা লিখবা হার্ডওয়্যার। প্রত্যেকটা প্রিলিতে কেমন প্রশ্ন হতে পারে আমরা বোঝানোর চেষ্টা করব, বাকি আদার্স। হার্ডওয়্যার হচ্ছে এটি কম্পিউটারের কাঠামো গঠন করে। তাহলে কি লিখেছি দেখো, একটি কম্পিউটারের কাঠামো গঠন করে। আমরা এটা পরে এক্সপ্লেনেশনে যাবো, এটা বুঝে দিলাম। তাহলে আমার কিছু বোঝার দরকার নেই, আমাদের কঙ্কাল চেনো কিনা। আমি আবারও বলছি, একটু অনুরোধ থাকবে, যদি কেউ জিজ্ঞেস করে কঙ্কাল বা হার্ডওয়্যার কি, তাহলে বলবা যে তোমারে টক বগে গরম পানির মধ্যে ছেড়ে দেবো, একটু পরে এটা লাঠিতে উঠে নিয়ে আসবো, যেটা থেকে যাবে ওইটার নাম হার্ডওয়্যার বা কঙ্কাল। মানুষের কঙ্কাল আর কম্পিউটার হার্ডওয়্যার। এখন এটা আমরা কি করতে পারি? প্রথম কথা হচ্ছে যে কম্পিউটারের কাঠামো গঠন করে, অর্থাৎ আকৃতি তৈরি করে। এটি কম্পিউটারের কাঠামো গঠন, দ্যাটস মিন আকৃতি। আকৃতি এটি কি করা যায়? হাতে স্পর্শ করা যায়। এটিকে আমরা বলি কম্পিউটারের, আমরা বলি দেহ স্বরূপ। দেহ স্বরূপ। আর সফটওয়্যার দিয়ে বলি প্রাণ স্বরূপ। তাহলে আমরা টোটাল হিউম্যান বডিকে কম্পিউটারের সাথে আজকে বুঝে বুঝে পড়বো। একটা মানুষের দেহটা হচ্ছে হার্ডওয়্যার, আর প্রাণটা মানে মনটা হচ্ছে সফটওয়্যার। তাহলে আমরা হার্ডওয়্যারের এখন আমাদের কি কি হার্ডওয়্যারের প্রধান অংশ পাইলাম কয়টি? হার্ডওয়্যারের প্রধান অংশ, হার্ডওয়্যারের প্রধান অংশ কয়টি পেয়েছি? তিনটি। কি কি সেই তিনটি এখন আমরা ব্যাখ্যা দেব। কি কি? ইনপুট, আউটপুট, সিপিইউ। এখন আমরা একটু কষ্ট করে চলে যাচ্ছি, একটু দেখো ইনপুট আউটপুটের মধ্যে। এখন আমরা যে কাজটা করছি সবাইটা চিত্র আঁকার চেষ্টা করো, দেখে আমরা কতটুকু বুঝাইতে পারি। এই হলো আমাদের একটা চিত্র আঁকা, একটু দেখো। এখন আমরা যে কাজটা করব, এই বাইরের অংশে আমরা লিখবো ইনপুট। ইনপুট আমরা ডান পাশে যেটা লিখছি সেটা হচ্ছে আউটপুট। আউটপুট মাঝখানে যেটা লিখছি বোথ। বোথ মানে হচ্ছে ইনপুট প্লাস আউটপুট। এখন ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইসের একই কাজ করে থাকে, দুইটা কাজ, তখন আমরা তাকে বোথ ডিভাইস বলে থাকি। ইনপুট ডিভাইস বা ইনপুট ইউনিট হচ্ছে যেমন কিবোর্ড, কিবোর্ড, মাউস, কিবোর্ড মাউস, ঠিক আছে, কিবোর্ড মাউস, লাইট পেন, লাইট পেন, হ্যাঁ, পয়েন্টার, পয়েন্টার। এরপরে বলতে পারি কি ও এম আর, ও সি আর, এম আই সি আর। এগুলো ছোট ছোট করে পরে একটু ব্যাখ্যা দিয়ে দেবো, কষ্ট পায় না, পরে বলে দিচ্ছি। তাহলে ও এম আর, ও সি আর, এম আই সি আর। এরপরে আছে মাইক্রোফোন, মাইক্রোফোন। আমরা মাইক্রোফোন বলতে কি বুঝি জানি না, আমি যেটাতে কথা বলছি এখন এটা হলো মাইক্রোফোন। তাই কিবোর্ড, মাউস, লাইট পেন, পয়েন্টার, ও এম আর, ও সি আর, এম আই সি আর, মাইক্রোফোন। এইগুলো নিয়ে যদি পরে ব্যাখ্যা দেব, একটু ও এম আর কি, ও সি আর কি, এম আই সি আর কি ব্যাখ্যা দেবো, তাহলে এখানে প্রশ্ন করে অযথা সময় নষ্ট করে লাভ নেই। আমরা চলে যাব আউটপুট। আউটপুট কোনগুলো? যেমন মনিটর, যেগুলো কি করে আমি পরে এক্সপ্লেনেশনে যাব। মনিটর, তারপরে তোমার এখানে আরেকটা দিতে পারি স্ক্যানার। স্ক্যানার বলে দিছি, এখানে আরেকটা দিয়ে দাও স্ক্যানার, মনে আসলে দিয়ে দেবো। এখানে দাও প্রিন্টার, প্রিন্টার, মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, প্রজেক্টর, প্লটার। এরপরে কি বলতে পারি? স্পিকার, স্পিকার, স্পিকার দ্যাটস মিন লাউড স্পিকার, লাউড স্পিকার। একটু খেয়াল করো, এখানে আরেকটা জিনিস দিতে পারো তুমি এখানে ক্যামেরা। ক্যামেরা কিন্তু ইনপুট ডিভাইস, পরে বুঝিয়ে বলছি কেন ইনপুট ডিভাইস, যখন যেটা মনে পড়ে। তাহলে কিবোর্ড, মাউস, লাইট পেন, স্ক্যানার, ক্যামেরা, পয়েন্টার,
ওএমআর, ওসিআর, এমআইসিআর, হ্যাঁ, মাইক্রোফোন, এগুলো করা যাবে। বোথ ডিভাইস কোনগুলো? দুইটাই কাজ করে থাকে। প্রথম কথা হলো মডেম। মডেম কিন্তু ইনপুট আউটপুট উভয় হিসেবে কাজ করে। টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন, এরপরে আমরা মডেম বললাম, টাচ স্ক্রিন বললাম, এরপরে বলতে পারি ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরার মধ্যে প্রিন্টারও আছে, ক্যামেরাও আছে। তাহলে প্রিন্টার এর পাশে আছে, ভালো কথা, ক্যামেরা আছে, তো দুটো মিলে কাজ করবে। সিম্পল ওয়ার্ডস। পেন ড্রাইভ, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, মেমোরি কার্ড, হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক। আমরা মনে করি এইটুকু পড়লে, এটা কিন্তু খুব কঠিন জিনিস না, বুঝে বুঝে পড়লে এটা যে কোনো ছাত্রের জন্য ইজিলি বোঝানো যায়। ব্লুটুথ ডিভাইস, ব্লুটুথ আসলে এখানে ইনপুট আউটপুট হিসেবে বলা যাবে না। ব্লুটুথ হচ্ছে কি? ব্লুটুথ হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে 4 ধরনের। প্যান, ল্যান, ম্যান, ওয়ান। প্যান হচ্ছে কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে এনএসিআর, ব্লুটুথ, এগুলো। এই জন্য আমরা কিছু বুঝে আনসার দিতে হবে, আমাদের বুঝে আনসার দেওয়াটা জরুরি। ইনপুট কি? ভালো করে বুঝো। ইনপুট মানে কি? ইন করতেছি। এই পড়াশোনা বন্ধ করে খালি একটু বুঝে যাও তো ভাই। জয়স্টিক, অবশ্যই জয়স্টিক ইনপুট ডিভাইস। জয়স্টিক হচ্ছে ইনপুট ডিভাইস। একটু খেয়াল করো, মনোযোগ দাও। কি বলেছি ভালো করে দেখো। ইনপুট মানে ইন করে, যেটা কম্পিউটারের মধ্যে ইন করে মানে প্রবেশ করে। আউটপুট, আউটপুট মানে আউট মানে যেটা বাইরে চলে যায়। তো ভালো কথা রে ভাই, দেখো তো ক্লিয়ার হয়ে যাক কথা। এখানে কি বলতিছে, মনোযোগ দিলেই হয়ে যাবে। এখানে কি বলতিছে দেখো। এখানে বলতিছে, একটু মনোযোগ দাও, আমরা এইটুকুকে প্রায়োরিটি দিচ্ছি, এই জায়গায় একটু খেয়াল করো। তাহলে কিবোর্ড তথ্য ইন করে, মাউস, স্ক্যানার, লাইট পেন, ক্যামেরা, পয়েন্টার। আর ওএমআর, ওসিআর কি করে? ওএমআর আমরা নৈর্ব্যক্তিক খাতা দিই, এটা পরে বলছি। ওসিআর কি করে? আমাদের খাতা, আমাদের হাতে লেখা যাচাই করে, ঠিক আছে। তারপরে কি বলছি? এমআইসিআর, এমআইসিআর এ আমাদের সেট যাচাই বাছাই করা হচ্ছে, তথ্য দিয়ে মাইক্রোফোন তথ্য যাচ্ছে। একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করো, একটু খেয়াল করে দেখো। আমরা এখন আছে আউটপুট, একটু আউটপুট খেয়াল করো। একটু আউটপুটের মধ্যে দেখো মনিটর, বাইরে প্রিন্টার, প্রজেক্টর, প্লটার। প্লটার মানে হচ্ছে একটা ডিসপ্লে থাকে, ডিসপ্লেতে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি প্লটার ব্যবহার করা হয়। প্লটার হচ্ছে বিভিন্ন পণ্যের গুণাগুণ ডিসপ্লে আকারে সামনে প্রদর্শিত হবে, স্পিকার যেটা সাউন্ড চলে যায়। এখন একটু খেয়াল করে দেখো, আমরা যেটা আছি, একটু খেয়াল করো। এখন একটু দাঁড়াও, আমরা আছি এখন একটু মাঝখানে, মডেম। ভাই মডেমের দিকে তাকাই, একটু দেখো। মডেম, মডেম কিন্তু আমরা যে কাজটা করতে পারি, মডেমে দিয়ে আমরা কানেকশন দিতে পারি, অর্থাৎ ইন্টারনেট কানেকশন দিচ্ছে যখন, তখন এটাকে আমরা বলতেছি ইনপুট। এটার মধ্যে আবার কিন্তু থাকে মেমোরি কার্ড, যেখানে তথ্য ধারণ করে রাখা যায়, সেভ করে রাখা যায়, সেটাকে আমরা বলতেছি আউটপুট। তাহলে আউটপুট ইনপুট দুটোই করা যাচ্ছে আমরা মডেম দিয়ে করতে পারি। টাচ স্ক্রিন, টাচ ক্লিক করলে ইনপুট, যে ডিসপ্লে ভেসে উঠতেছে আউটপুট। ডিজিটাল ক্যামেরা, ক্যামেরা যে ছবিটা আসতেছে এখান থেকে ইনপুট, প্রিন্ট করা যায় যেহেতু এখান থেকে। আবার বলছি, আমাদের ক্যামেরাতে প্রিন্ট করা যাবে, কিন্তু এটা প্রিন্ট করা যায় কিন্তু এই ক্যামেরা দিয়ে। সেই জন্য মানে তুমি ছবি তুলবা, ছবি তোলার পর পরে এখানে প্রিন্টেড হয়ে বেরিয়ে যাবে, তার মানে আউটপুট শো আছে। এই জন্য পেন ড্রাইভ তথ্য দেওয়া না দুটোই করা যাবে, মেমোরি কার্ড একই করা যাবে, হার্ড ডিস্ক। তোমরা হার্ড ডিস্ক বলতে কম্পিউটারের মূল হার্ড ডিস্ক বোঝো কেন রে ভাই? কম্পিউটারে এক্সটার্নাল হার্ড ডিস্কও আছে। হার্ড ডিস্কের মধ্যে আমি তোমার 10টা গান দিয়ে, 20টা গান দিয়ে, মুভি দিয়ে দিলাম, তুমি এটা নিয়ে নিলে, আবার এটাকে ছেড়ে দিলে। ফ্যাক্স, এটিএম, বুট মেশিন, এগুলো সব কিন্তু ইনপুট আউটপুট উভয়, অর্থাৎ বোথ ডিভাইস। ফ্যাক্স কিন্তু এটা বোথ ডিভাইস। ফ্যাক্স কি? অবশ্যই বোথ ডিভাইস। ফ্যাক্স বোথ ডিভাইস। এটিএম অবশ্যই বোথ ডিভাইস। তাহলে একটু খেয়াল করে দেখো, এগুলো আমরা ক্লিয়ার হয়ে গেছি। এটুকু নিয়ে আর কোনো প্রশ্ন নেই। এখন আমরা যেটা বলছি, দুইটা বিষয় নিয়ে আমাদের ঝামেলা হয়, সেটা হচ্ছে রিডার। একটা হচ্ছে রিডার, আর একটা রিকগনাইশন। রিকগনাইশন, এই দুইটা নিয়ে আমাদের মধ্যে একটু গন্ডগোল লাগে, যে কোন ক্ষেত্রে আমি রিডার লিখবো, কোন ক্ষেত্রে আমি রিকগনাইশন লিখবো। একটু শুনে রাখো, যখন আমাকে বলা হবে ইয়েস এন্ড নো, অ্যানসার দেবে ইয়েস এন্ড নো, তখন আমরা লিখতে পারবো রিডার। কিন্তু যখন এটাকে এক্সপ্লেনেশন করার সুযোগ থাকবে, এক্সপ্লেনেশনের সুযোগ থাকলে আমরা তাকে বলবো রিকগনাইশন। যেমন
রিডারের ক্ষেত্রে আমরা লিখতে পারি ও এম আর, এখানে অবশ্যই রিডার হবে। আর যদি ও সি আর হয় বা এম আই সি আর হয়, তাহলে এখানে হবে রিকগনিশন। কেন হলো আবার একটু ক্লিয়ার করে বোঝাই বলি, আশা করছি কোনোদিন ভুল হওয়ার কথা নয়। আমরা যখন নৈর্ব্যক্তিক খাতা দেখা হয়, আমাদের নৈর্ব্যক্তিক খাতাগুলো আমরা যখন একের উত্তর কিছু একটা প্রশ্ন দেখা হয়েছে, এখানে ক খ গ ঘ দেওয়া থাকে, তুমি যে কোনো খ দাগালে তাহলে তোমাকে কি বলবে, ওএমআর মেশিনটা বলবে ইয়েস এন্ড নো, সেজন্য হচ্ছে ওএমআর মেশিন। তাহলে নৈর্ব্যক্তিক খাতা দেখা হয়েছে ওএমআর মেশিন দিয়ে। কিন্তু ওসিআর মানে কি, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। তোমার একটা হাতের লেখা এটা তোমার কিনা ভালো করে দেখো, আমি একটা স্বাক্ষর দিলাম, এই স্বাক্ষরটা আমার কিনা, একজন জাল স্বাক্ষর দিল, সেই স্বাক্ষরের সাথে আমারটা মেলে কিনা, এই যন্ত্র যাচাই বাছাই করে এক্সপ্লেনেশন দেবে যে হয় তোমার, কেন তোমার নয়, এটা বলে দিতে পারে। সেজন্য অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন হবে। এবং খেয়াল করে দেখো এমআইসিআর, আমরা অনেক সময় দেখতে পাই যে ম্যাগনেটিক ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার ক্যারেক্টার রিকগনিশন। কেন রিকগনিশন একটু ভালো করে, এখানে আমাদের ব্যাংকের যে সেট গুলো আছে, এই সেট গুলো যাচাই বাছাই করা হয়, অর্থাৎ এক্সপ্লেনেশন দিতে পারে, ব্যাখ্যা দিতে পারে। এই জন্য আমাদের এই ক্ষেত্রে অবশ্যই অ্যান্সার হবে রিকগনিশন। আমি অনুরোধ জানাবো, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখার জন্য বলছি, যেখানে যাই থাকুক না কেন, যে যন্ত্র এক্সপ্লেনেশন দিতে পারবে সেটা রিকগনিশন হবে, যেটা সে শুধু ইয়েস আর নো টিক চিহ্ন ক্রস চিহ্ন দিতে পারে সেটার ক্ষেত্রে হবে রিডার। আচ্ছা, এটা ক্লিয়ার আমরা আশা করছি। এখন আমরা পুরো ব্যাখ্যা চলে যাই, সেটা হচ্ছে সিপিইউ। সিপিইউ সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমার এখান থেকে কি কি জানতে হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে, ভালো করে বুঝো। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে এটি বলতে মূলত মাইক্রো প্রসেসরকে বোঝায়। হার্ডওয়্যারের বেশিরভাগ যন্ত্রাংশ সিপিইউ এর মধ্যে বিদ্যমান। তাহলে আমি কি বলছি, দেখো হার্ডওয়্যারের বেশিরভাগ যন্ত্রাংশ আমরা সিপিইউ এর মধ্যে পাই, আর এটি বলতে আমরা মূলত মাইক্রো প্রসেসরকেই বুঝে থাকি। তাহলে আমাদের এখন হচ্ছে ওসিআর তো বলে যে এটা দরকার আছে এত কিছু। ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। সবগুলো আমার কাছে জানতে চাইলে হবে, বলো। আমি তো তোমার যত বেশি পড়ানোর সুযোগ দেবে আমি তত বেশি পড়তে পারবো, আর তোমরা যদি দূরে একটা বাসায় একটু দেখে নাও এগুলো, তাহলে তোমরা একটু বেশি পড়তে পারবে। সব আমার দেখা দিলে তো হবে না। লিখে দিলাম অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন হবে। তাহলে অপটিক্যাল ক্যারেক্টার রিডার লিখলে কিন্তু অবশ্যই হওয়া উচিত নয়। আমি আবারও বলছি, কিছু কিছু ইলাবরেশন যেগুলো বাসায় পাবে, বইয়ে পাবে, সার্চ দিয়ে পাবে, এগুলো যদি আমরা না দেখে ক্রিটিক্যাল বিষয়গুলো বুঝাই দিই, তাহলে তোমাদের জন্য বেশি উপকার হয়। সেজন্য একটু খেয়াল করো। এটা লেখা শেষ হয়ে গেছে আশা করছি। আমরা সিপিইউ এর পরের পার্টটা দেখছি, সিপিইউ এর অংশ বিশেষই, সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর লিখবো একটু। আমরা এখন চলে গেলাম কিসের মধ্যে, মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসর নিয়ে আমরা কি কি দেখবো ভালো করে দেখো। একে ইলেকট্রনিক মস্তিষ্ক বা ব্রেন নামে ডাকা হয়। নাম্বার 2,
এটি দ্বারা কম্পিউটারের নামকরণ করা হয়। এটি দ্বারা কম্পিউটারের নামকরণ করা হয়। এটি দ্বারা কম্পিউটারের নামকরণ করা হয়। তাহলে এটি ইলেকট্রনিক মস্তিষ্ক বা ব্রেন নামে ডাকা হয়। এটি দ্বারা কম্পিউটারের নামকরণ করা হয়। মাইক্রোপ্রসেসর দ্বারা কর্মদক্ষতা যাচাই করা হয়। ভালো করে দেখা, এটা কর্মদক্ষতা যাচাই করা হয়। তাহলে কি বলেছি একটু দেখো। তাহলে মাইক্রোপ্রসেসর দ্বারা আমরা কম্পিউটারে কি যাচাই করি? কর্মদক্ষতা যাচাই করি। এরপর এটা দেখো, কর্মদক্ষতার একক হলো বিট। 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 লেখা শেষ হয়ে যাওয়ার কথা। গাণিতিক বিশ্লেষণ নাম্বার 1। একটি 16 বিটের কম্পিউটার যে কাজ করে 64 বিটের একটি কম্পিউটার তা কত সময়ে করতে পারবে? তা কত সময়ে করতে পারবে? আমি একটা করে দেব, বাকিটা তোমাদের বের করতে হবে। এটার উত্তর লেখার সিস্টেম হচ্ছে, পরীক্ষার দিন তোমাদের এই বিষয়টি চিন্তা করতে হবে। উপরের সংখ্যা লিখতে হবে, নিচের সংখ্যা দিতে হবে। একটু খেয়াল করো অপশন গুলো কেমন থাকবে। অপশন দেখো, পরীক্ষার দিন অপশন এরকম ছিল বিভিন্ন পরীক্ষাতে। ক তে ছিল 2 গুণ, খ তে ছিল 4 গুণ, গ তে ছিল হাফ গুণ, ঘ তে ছিল 1/4 গুণ। তোমাকে একটাতে টিক দিতে হবে। একটি 16 বিটের কম্পিউটার যে কাজ করতে পারে, একটি 64 বিটের কম্পিউটার তা কত সময় করতে পারবে? এইটার উত্তর অপশনে ছিল 2 গুণ, 4 গুণ, হাফ গুণ, 1/4 গুণ। এখন আমরা যদি এটা করি তাহলে নিয়মটা হচ্ছে, ভালো করে বোঝো, এটা সিস্টেম হচ্ছে, তাহলে উপরে ছিল হচ্ছে 16, নিচে হচ্ছে 64, উত্তর হলো 1/4 গুণ, অর্থাৎ আরো কম সময়ে পারবে।
তার মানে 16 বিটের একটি কম্পিউটার যে কাজ করবে 64 বিটের একটি কম্পিউটার তার 4 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে করে দিতে পারবে। তাহলে आंसर হচ্ছে 1/4 গুণ। তাহলে आंसर কি হবে 1/4 গুণ হবে। आंसर কি হবে 1/4 গুণ। আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছো। আমরা এখন তোমাদের জন্য 2 নম্বর অঙ্কটি দিচ্ছি, দেখো বোঝো কিনা। 2 নম্বর অঙ্কটি দেখো। তাহলে 2 নম্বর অঙ্কটি একটু দেখবো, সেক্ষেত্রে আমরা পারি কিনা একটু দেখো। আরেকটা কথা, তোমরা হয়তোবা এখন গুরুত্ব দিবা না, ক্লাসের সময় গুরুত্ব দাও না, পরীক্ষার হলে যেভাবে পড়াগুলো পড়ানো হচ্ছে যত্ন সহকারে তুমি পড়ছো না, পরীক্ষার দিন না পারলে বুঝবে এটা কত বিপজ্জনক অবস্থা তৈরি করতে পারে। একটু দেখো, একটা প্রশ্ন চেঞ্জ করে দিই, একটু খেয়াল করো আমরা কোথায় কোথায় চেঞ্জ করলাম একটু দেখো। একটু দেখো এখানে আমাদের এই জায়গাটা একটু তাকাও, কি হবে দেখো। একটি একটি 64 বিটের কম্পিউটার যে কাজ করতে পারে তাহলে 32 বিটের একটি কম্পিউটার তা কত সময় করতে পারে। এই ক্ষেত্রে উত্তর কি হবে? তার মানে এটা স্পিডের কম্পিউটার যে কাজ করতে পারবে 32 বিট, তাহলে কম স্পিডের একটি কম্পিউটার তা কত গুণে করতে পারবে। একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের উত্তর হবে কি 64/16 অর্থাৎ 4 গুণ। অর্থাৎ এর উত্তর হবে কি, এই ক্ষেত্রে উত্তরটা হবে এখানে ভালো করে বোঝো, এই ক্ষেত্রে উত্তরটা হবে হচ্ছে আমাদের 4 গুণ। তখন এইটা হবে না, সরি 4 গুণ হবে, 4 গুণ হবে, অর্থাৎ এটা হবে না। এই ক্ষেত্রে আমার অ্যানসার হবে 4 গুণ। তাহলে উত্তর হবে কত গুণ? 4 গুণ হবে উত্তর। 2 গুণ কেন? ও 16 লিখছি, সরি 32 হবে। 16 লিখলে যদি 32 দিই, আমি তো 16 দিয়ে বলছি এই জন্য, তাহলে আমাদের অ্যানসার হবে কত? 2 গুণ। ঠিকই 2 গুণ, 16 হবে 2 গুণ হবে, রাইট। থ্যাংক ইউ। এবং আরেকটি বিষয় দেখি, গাণিতিক একটা বিশ্লেষণ অনেক সময় প্রশ্ন আসে এরকম, 1 নিবল সমান 4 বিট, এগুলো একটু জেনে রাখার জন্য বলছি। 1 নিবল সমান 4 বিট, তাহলে একটু যদি আমরা ঘোরাই বলি এরকম যে 2 নিবল সমান 8 বিট। একটু খেয়াল করো, আমরা যদি ঘোরাই দেখি যে 8 বিট সমান কত, 8 বিট সমান 1 বাইট। একটু খেয়াল করে যদি আমরা দেখি, আবার একটু লিখি যে 8 বিট সমান 1 ক্যারেক্টার, 1 ক্যারেক্টার। তাহলে আমরা এটা বলতে পারি যে 1 বাইট সমান 1 ক্যারেক্টার, 1 বাইট সমান 1 ক্যারেক্টার, এটা বলতে পারি। এবং 16 বিট সমান 1 ওয়ার্ড। তাহলে আমরা 1 ওয়ার্ড নিয়ে কয় ভাবে লিখতে পারি? একটা হচ্ছে ভালো করে লিখতে পারি, 1 ওয়ার্ড সমান কি বলতে পারি? খেয়াল করো, আমরা বলতে পারি 1 ওয়ার্ড সমান কি বলতে পারি? 4 নিবেল বলতে পারি। যদি কত বলে 1 ওয়ার্ড সমান 4 নিবেল বলতে পারি, 1 ওয়ার্ড সমান 16 বিট বলতে পারি, 1 ওয়ার্ড সমান 2 বাইট বলতে পারি, 1 ওয়ার্ড সমান 2 ক্যারেক্টার বলতে পারি। একটু খেয়াল করে দেখে একই জিনিস আমরা কখনো বুঝতে চাই না যে প্রশ্নের ধরন চেঞ্জ করে দিতে পারে। প্রশ্ন কিন্তু রিপিটেশন হলেও প্রশ্নের ভাষা চেঞ্জ করে দেওয়ার কারণে উত্তর চেঞ্জ হয়ে যেতে পারে। খেয়াল করে দেখো একটু, যদি আমাদের এক বছর প্রশ্ন আসছিল 1 ওয়াট সমান কত বিট, এটা 38তম বিসিএস, তুমি এসে খেয়াল করো যে 43 এসে প্রশ্ন হবে যে এরকম প্রশ্ন হলো যে 1 ওয়াট সমান কত নিবল বা 1 ওয়াট সমান কত ক্যারেক্টার, তাহলে কিন্তু আমরা বুদ্ধি করে অ্যানসার দিতে হবে এক্ষেত্রে যে আসলে কোনটা চেয়েছে। সাবধানতার সাথে প্রশ্ন পড়ে অ্যানসার দিতে হবে। তাহলে আমার থেকে তোমার বেশি পড়া দরকার, কারণ পরীক্ষাটা তুমি দিবা বুঝে বুঝে বারবার প্র্যাকটিস করতে হবে বাসায় এসে। আমি দেখে দিলাম, তোমরা দেখতে পাবো বলে।
লেখা শেষ হয়ে যাওয়ার পর কথা একটু দ্রুত বলতে হবে, স্যার লেখা শেষ। তাহলে আমরা পরের টপিকসে যাচ্ছি, একটু দেখো পরের টপিকসটা কি ছিল। পরের টপিকসটা ছিল ALU। ALU হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট এটি মাইক্রোপ্রসেসরের সাথে থাকে। এটি মাইক্রোপ্রসেসরের সাথে থাকে। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে ALU কোথায় থাকে, মাইক্রোপ্রসেসরের সাথে থাকে। এটি কি করে? গাণিতিক বিশ্লেষণ করে। গাণিতিক বিশ্লেষণ করে। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার গাণিতিক বিশ্লেষণটা বলতে আমরা কি বুঝতে পারি? যোগ করতে পারে, বিয়োগ করতে পারে, গুণ করতে পারে, ভাগ করতে পারে। এই কাজগুলো কে করে দেয়? অ্যারিথমেটিক লজিক ইউনিট করে দেয়। এর ছাড়াও যুক্তিমূলক কাজ করে দিতে পারে। যুক্তিমূলক কাজ কি কাজ? যুক্তিমূলক কাজ। এখন তো প্রশ্ন হতে পারে, স্যার যুক্তিমূলক কাজ কি? যুক্তিমূলক কাজ মানে বড়, ছোট, ধনাত্মক, ঋণাত্মক যাচাই করে বলে দিতে পারে। যদি বলে স্যার একটা এক্সপ্লেনেশন দেন, যদি আমরা লিখতাম 8 - 2, তাহলে সে বলে তো 6 মানে +6 লিখতে হতো না। আবার যদি আমরা বলতাম -2 + 8, ভালো করে একটু বোঝো, তাহলে আমরা এখানে বলতাম, সরি, আমরা যদি এভাবে লিখতাম যে 2 - 8, তাহলে -6, এটা সে করে দিতে পারতো। তারপরে সামনে যেটা মাইনাস বসবে, এটা অ্যারিথমেটিক লজিক ইউনিট বলে দিত যে 2 - 8 করলে সমান সমান কি বলবো? -6 বলা যাবে। এক নিবল সমান যদি 4 বিট হয়, তাহলে 2 নিবল সমান অবশ্যই 8 বিট। এটা নিয়ে তো কোনো প্রশ্ন করার সুযোগ নেই। তাহলে আমাদের এটা শেষ। এখন আসো ALU এর পরে CU। আমরা CU টা আগে দেখি, কারণ আছে। CU মানে হলো কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কি? কন্ট্রোল ইউনিট হচ্ছে কম্পিউটারের যাবতীয় অংশ, কম্পিউটারের যাবতীয় অংশ নিয়ন্ত্রণ করে। কম্পিউটারের যাবতীয় অংশ নিয়ন্ত্রণ করে। এটি বলতে মূলত মাদারবোর্ডকে বোঝানো হয়। আমি কিন্তু আবারও বলিনি সিইউ মানে মাদারবোর্ড। সিইউ মানে ওর সবকিছুর সমন্বয়কারী, সেই কাজটা করে থাকে মাদারবোর্ড। এই জন্য সিইউ বলতে মাদারবোর্ডকে বোঝানো হয়। আজকে যদি কোনো আমাদের এরকম প্রশ্ন আসে, নিচের কোনটিকে সিইউ হিসেবে বিবেচনা করা যাবে, তাহলে আমরা অবশ্যই, একজন বলছে নিবল কি, আমরা আবারও বলছি নিবল হচ্ছে বাইটের অর্ধেককে নিবল বলা হয়। এইটা তো তুমি এখানে বুঝলে না কেন? 8 বিট সমান 1 বাইট, আর এক বাইটের অর্ধেককে নিবল বলা হয়। আচ্ছা, তাহলে আবারও বলছি, একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা যদি কেউ নিবল কি বলি, তাহলে বলবো বাইটের অর্ধেককে নিবল বলা হয়। ক্লিয়ার? অথবা ক্যারেক্টারের অর্ধেককে নিবল বলা হয়, সঙ্গে এভাবে দিতে পারো। কন্ট্রোল ইউনিট কম্পিউটার যাবতীয় অংশ নিয়ন্ত্রণ করে, এটি বলতে মূলত মাদারবোর্ডকে বোঝানো হয়। এইটুকু তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। অনেকে বলতেছে স্যার লেখার সময় দেন। আমি প্রত্যেকটা কমেন্ট যখন বলো যে লেখা শেষ, তারপরে কিন্তু ডিলিট করি। শেষ হলে বলো ডান। শেষ হয়েছে কিনা লেখা? তারপরে তো তোমাদের ডিলিট করি না, এবার তো রেখে দিচ্ছি। যদি কেউ বুঝতে না পারো, এখান থেকে তো বুঝতে পারো, এজন্য কিন্তু আমি এনে রেখে দিই যে পরে বুঝে না। ঠিক আছে, এটা কিন্তু রেখে দিই। আচ্ছা, এরপর আসো এমইউ কি? এমইউ হচ্ছে মেমোরি ইউনিট। কম্পিউটারের
তথ্যাবলীকে স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণ করে। কি বললাম? কম্পিউটারে স্থায়ী বা অস্থায়ী, কম্পিউটারের তথ্যাবলীকে স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণ করে, তার নাম হচ্ছে মেমোরি ইউনিট। প্রধানত দুই ধরনের, সাধারণত তিন ধরনের, যার এক্সপ্লেনেশন আগে দিয়েছি, এখন আবার দেব। তোমরা যারা বলছো লিখতে পারতিস না, তাদের লেখার দরকার নেই, খালি জীবন ভরে দেখে যেতে হবে তোমাদের। কি তাহলে মেসেঞ্জারে কিভাবে প্রশ্ন করব? মেসেঞ্জারে কিভাবে প্রশ্ন করবো? লিখে লিখে প্রশ্ন করবো, মেসেঞ্জারে ঢুকে প্রশ্ন করবা, স্যার এই প্রশ্ন করতেছি, প্রশ্ন করবা। ডিএস নাইবালিতে প্রশ্ন করবা, কিসে প্রশ্ন করবা? এখানে প্রশ্ন করবা, এখানে যে লিখে দিবা, স্যার এই প্রশ্নটা জানতে চাই, আমি জানলে জানিয়ে দেবো। ডিএস মানে ডেইলি সায়েন্স। হ্যাঁ, অনেকে বোঝে না স্যার ডিএস কি। ডিএস মানে হচ্ছে ডেইলি সায়েন্স। আশা করছি এটুকু লেখা শেষ। আমরা এখন চলে যাচ্ছি, একটু দেখো, প্রাইমারি প্রাইমারি বা মেইন মেমোরি। প্রাইমারি বা মেইন মেমোরি কি? এটি হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। এটি হচ্ছে কম্পিউটারের কি অংশ? অবিচ্ছেদ্য অংশ, কম্পিউটারের অবিচ্ছেদ্য অংশ। তাহলে আমরা আবার বলছি, প্রাইমারি মেমোরিকে আমরা কি বলি? কম্পিউটারের অবিচ্ছেদ্য অংশ, যা ছাড়া কম্পিউটার ওপেন হবে না। যদি র্যাম বা রোম কোন সময় মাদারবোর্ডে খুলে রাখি আমরা, তাহলে কোনোদিনও কম্পিউটার ওপেন হবে না। তাহলে প্রাইমারি মেমোরি কত প্রকার বা কত ধরনের? দুই ধরনের। কি বলেছি? রোম র্যাম, রোম। কি বললাম? র্যাম রোম, র্যাম রোম। সাউন্ড পলিউশন হচ্ছে খুব, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। আমার চেহারার দিকে তাকাই পড়ো, এত শোনার দরকার নেই। এই সাউন্ড পলিউশন করে না। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে কম্পিউটার অবিচ্ছেদ্য অংশ, এটি ছাড়া কম্পিউটার ওপেন হবে না। এটি দুই ধরনের, র্যাম এবং রোম। একটু যদি লেখা শেষ হয় বলো, একটু লেখা শেষ হলে আমাকে একটু বলতে হবে, স্যার লেখা শেষ। হ্যাঁ, দুঃখজনক হচ্ছে তোমাদের এত ভালো কিছু পড়ায়, কিন্তু গুনগুন করে কে যেন কথা বলে, এইসব তোমাদের লেখার দরকার আছে? তোমরা পড়ার ধান্দা থাকবো, ঠিক আছে? আচ্ছা আসো, তাহলে কম্পিউটার অবিচ্ছেদ্য অংশ, এটি কম্পিউটার ওপেন হয় না, পাশে রেখে দিছি, লাগলে পরে বড় করে আবার দেখানো যাবে। আমাদের টার্গেট পয়েন্ট এখন হচ্ছে র্যাম। র্যাম কি? খুব ভালো জিনিস। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কি? প্রশ্ন হতে পারে। এটাকে আমরা বলি ভোলাটাইল মেমোরি, ভোলাটাইল মেমোরি। তাহলে এখন তোমার প্রশ্ন, স্যার এটাকে ভোলাটাইল মেমোরি কেন বলি? ভালো কথা, ভুলে যায়। কি ভুলে যায়? বিদ্যুৎ চলে গেলে, তথ্য মুছে যায়। আর আমি তোমাদের বোঝানোর স্বার্থে বলি যে তথ্য ভুলে যায়, তথ্য মুছে যায়। বিদ্যুৎ চলে গেলে তথ্য মুছে যায়। সেই জন্য আমরা এটাকে বলি, কি বলি? ভোলাটাইল মেমোরি বলি। দ্যাট ইজ অস্থায়ী। এটা কোনো তথ্য স্থায়ীভাবে ধরে রাখবে না, অস্থায়ীভাবে ধরে রাখবে।
আচ্ছা, আমরা লেখা শেষ করি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ভোলাটাইল মেমোরি, বিদ্যুৎ চলে গেলে তথ্য ভুলে যায়। এটি সবসময় জেনে রাখবা। র্যাম হচ্ছে কম্পিউটার যত মোটামুটি আমাদের এখানে র্যামের মূল ফাংশন, যে আমরা সফটওয়্যার গুলো ইনস্টলেশন করি, এই সফটওয়্যার গুলোর ব্যাকআপ থাকে কিন্তু র্যামের মধ্যে। সফটওয়্যার গুলো ইনস্টলেশনের ব্যাকআপ থাকে এই র্যামের মধ্যে। একটা জিনিস জেনে রাখো, তথ্য ধারণ ক্ষমতা কম। তথ্য ধারণ ক্ষমতা তুমি রোমের সাথে তুলনা করো, তুমি হার্ড ডিস্কের সাথে তুলনা করো, সেই তুলনায় তথ্য ধারণ ক্ষমতা তুলনামূলক কম থাকে। কিসে কম থাকবে? র্যামে কম থাকে। র্যামের জায়গা খুব কম থাকে। একটু খেয়াল করে দেখো, আমরা যখন একটা মোবাইল কিনি, র্যাম থাকে মাত্র 4 জিবি, বা ধরে নাও 8 জিবি, বা ধরে নাও 2 জিবি। সেই তুলনায় রোম থাকে কত? খেয়াল করে দেখো ভাই, রোম থাকে কত? 64 জিবি অথবা 128 জিবি। তাহলে খেয়াল করে বুঝতে হবে, যেটা এই জিবি মানে কিন্তু গিগাবাইট। হ্যাঁ, যখন র্যাম থাকে 248, সেই তুলনায় রোম থাকে 64, 128। আমি দুটোকে কম্পেয়ার করলে তাই বলতে পারি র্যামের তুলনামূলক তথ্য ধারণ ক্ষমতা কম থাকে, এবং এই জন্য এটা যে ব্লক হয়ে না যায়, শেষ হয়ে না যায়, এই জন্য বারবার তথ্য মুছে যায়। যদি তথ্য না মুছতো, তাহলে তো কয়েকদিন পরে র্যাম বাতিল হয়ে যেত। র্যাম বাতিল হয়ে গেলে তো তোমার কম্পিউটারের কোনো ভ্যালু থাকতো না। তাহলে বিদ্যুৎ চলে গেলে মানে কম্পিউটারটা বন্ধ হয়ে গেলে তথ্য মুছে যায়। আমরা একটু পরের প্রশ্ন আসি ভাই, আমরা একটু কষ্ট করে দেখি। র্যামের ক্ষেত্রে আবারও বলছি, র্যামের ক্ষেত্রে দুইটা জিনিস একটু জেনে যেতে হবে, যেতে একবারে পড়বো। আমরা একটু দেখে নিই। এস র্যাম একটু জেনে যাচ্ছি, আর হচ্ছে ডি র্যাম। ডি র্যাম, হ্যাঁ, এখানে একটু ছোট্ট কিছু দেখো। স্ট্যাটিক র্যাম, স্ট্যাটিক যেহেতু র্যাম আগে লিখছি আর লিখলাম না। ডাইনামিক র্যাম, এটা পূর্বে ব্যবহার করা হতো। এটা আমরা বর্তমানে ব্যবহার করি DDR1, DDR2, DDR3। আগের যে র্যাম গুলো ছিল, সেই র্যাম গুলোর জায়গা কম ছিল। জায়গা কম, দ্যাটস মিন ওই যে মেগাবাইট যেটা বলছি, গিগাবাইট যেটা বলছি, এটাকে বোঝাচ্ছি জায়গা কম। যেমন আগে ছিল, আমরা যেখানে ব্যবহার করতাম 1 জিবি, ভালো করে খেয়াল করো, এরকম 12 কম, সেখানে বর্তমানে আমাদের দেখো জায়গা কত বেশি থাকে। জায়গা বেশি, একটু ভাষা সহজ করে লিখছি বোঝার স্বার্থে। সেখানে আমাদের র্যাম থাকে এখন বর্তমানে 8 জিবি থাকে। কিন্তু মজার বিষয় ছিল, আগে দাম কিন্তু বেশি ছিল, এটা দাম বেশি ছিল, এটার দাম কম। বর্তমানে কিন্তু দাম কম। কেন? তোমাকে তুলনা করতে হবে তখন 1 জিবির দাম যত ছিল, বর্তমানে 1 জিবির দামের সাথে তুলনা করতে হবে। অথবা 500, ভালো একটা কথা বলছে একজন, যে 512 কিলোবাইট পর্যন্ত ইউজ করা গেছে। কিন্তু আমার একটা দুঃখের বিষয়, তোমরা কম্পেয়ার কার সাথে করো? তোমরা 1 জিবির সাথে 8 জিবির কম্পেয়ার করলে হবে না কিন্তু। তার মানে স্ট্যাটিক র্যাম 1 জিবির দাম অবশ্যই ডাইনামিক র্যাম 1 জিবির তুলনায় অনেক বেশি, এটা বোঝানোর চেষ্টা করেছি। এটার মধ্যে ত্রুটি কম থাকে, ভালো করে বুঝবে। আগেরটার মধ্যে ত্রুটি কম ছিল, বর্তমান গুলোর মধ্যে ত্রুটি বেশি। দেখো মাঝে মধ্যে খালি র্যাম নষ্ট হয়ে যায়, তাহলে ত্রুটি বেশি থাকে। আর একটা কথা মনে রাখবা, এটা হলো আমাদের ডেটা পরিষ্কারের কাছ থেকে কাজ করে। তবে ডি র্যাম এর ক্ষেত্রে একটু লিখে রাখতে পারো যে এটা বর্তমানে ডেটা পরিষ্কারের কাজ করে থাকে। ডেটা পরিষ্কার করতে কাজ করে। তাহলে ডেটা পরিষ্কার করতে বর্তমানে ডি র্যাম কাজ করে থাকে। জাস্ট সাইড নোট, এটা জাস্ট দেখে নিলাম, সাইড নোট দিয়ে রাখলাম। আমি জানি না কাজে দেবে কিনা, জেনে রাখলে কিন্তু ক্ষতি নেই। পড়ে রাখলে ক্ষতি হয় না, পড়ে রাখলে ক্ষতি হয়। কেন? প্রশ্ন কমন আসে না, সেই জন্য আমি একটু বেশি পড়ানোর চেষ্টা করছি আগের থেকে, কারণ এখন প্রশ্ন কঠিন হয়, এটা জেনে নিয়েই পড়তে হবে। এখন আমরা চলে যাচ্ছি কিন্তু রোম হচ্ছে রিড অনলি মেমোরি। আমরা রিড অনলি মেমোরিকে বলি হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। আমরা কি বলি? নন ভোলাটাইল মেমোরি নামে ডাকা হয়।
তাহলে কেন নন মেমোরি বলছে, তাহলে আমরা বলতেছি তড়িৎ বা বিদ্যুৎ চলে গেলেও তথ্য মুছে যায় না, এই জন্য আমরা নন ভোলাটাইল বলতেছি। আমরা একটু দেখবো, একটু ঝামেলা আছে, একটু ঝামেলা আছে, খেয়াল করবা। এই জায়গায় একটা বড় ধরনের ঝামেলা আছে, প্রশ্নের উপর ডিপেন্ড করে। তোমরা যে আমার একটা কথা মাঝে মধ্যে বলো স্যার অমুক বইয়ে এরকম হয়েছে, ভাই বইয়ে কিন্তু ভুল থাকে না, আমরা বুঝতে ভুল করি। আর দোষ দি বইয়ে, দোষ দি স্যারে। খেয়াল করে দেখো ভুলটা কি করি। আজকে তুমি দুটো বই দেখাই, যে কোনো বোর্ডের বইকেই ফলো করো, যে কোনো একটা বোর্ডের বইকে ফলো করো, দেখো অমনি কি প্রশ্ন দেবো। দেখো, ব্যবহার ও কাজের উপর ভিত্তি করে, ব্যবহার ও কাজের উপর ভিত্তি করে এটা বলতে পারে, ব্যবহার ও কাজের উপর ভিত্তি করে এটা বলতে পারে, অথবা অথবা বলতে পারে বর্তমান, অথবা বলতে পারে বর্তমানে রোম কত ধরনের। তাহলে কি বলছে দেখো, তাহলে আমরা লাগাবো 3 ধরনের। কিন্তু যদি প্রশ্নটা ঘুরাই দেয়, যে রোম মোট কত ধরনের, রোম মোট কত ধরনের, তাহলে আমরা অ্যান্সার দেবো কিন্তু 5 ধরনের। আমি নাম সহ ব্যাখ্যা দিচ্ছি কেন 5 আর 3 দেব। তাহলে কখনো আমরা 5 দেব, কখনো 3 দেব, কেন দেব তার ব্যাখ্যাই পাশে দিচ্ছি। একটু ব্যাখ্যা তাকাতে হবে, একটু ব্যাখ্যা দেখো। তার মানে হলো, একটু খেয়াল করতে হবে কি বিষয়টা বোঝানোর চেষ্টা করা হয়। প্রথমে দেখো আমরা লিখি পি রোম, সেকেন্ডটা লিখলাম ইপি রোম, 3 নম্বরটা লিখলাম ইপি রোম। এই তিনটি হলো বর্তমানে ব্যবহার করা হচ্ছে, যার বিস্তারিত আমরা এখন লিখে দেব, বোঝানোর চেষ্টা করব। এই তিনটি হচ্ছে ব্যবহৃত হচ্ছে, এখন ব্যবহার হচ্ছে না সেই দুটো লিখতেছি। এরপরটা দেখো এম রোম মানে মাস্ক রোম, আরেকটা আছে ইএপি রোম। এখন এই দুইটাও তো রোম, তাহলে সহজ কথা দেখো, পড়াশোনা কত সহজ যদি আমরা বুঝতে পারি। একটু দেখো, একটু খেয়াল করে দেখো, এই তিনটে রোম, পি রোম, ইপি রোম, ইইপি রোম, এই তিনটে ব্যবহৃত হচ্ছে, আর এম রোম আর ইএপি রোম ব্যবহৃত হচ্ছে না। সেই জন্য যখন মোড বলতেছে তখন 5 হলেও ব্যবহার বললে 3 দেখাচ্ছে। ক্লিয়ার হয়ে যেতে হবে, বলো স্যার ক্লিয়ার। যদি বুঝে থাকো বলতে হবে ক্লিয়ার, লেখা শেষ হলে বলতে হবে ক্লিয়ার। লেখা শেষ কিনা, লেখা শেষ কিনা। ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি। সর্বমোট রোম বললে 5 দেখাবো, কেন? এম রোম, পি রোম, ইপি রোম, ইইপি রোম, ইএপি রোম। কিন্তু যদি বলে বর্তমানে আমরা কোনগুলো ব্যবহার করছি, দুটি ব্যবহার করছি না, তাহলে সেই দুটোকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে হবে 3 প্রকার, আর মোট বললে 5 প্রকার। ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর কষ্ট হলে ক্লিয়ার বলার দরকার নেই, খালি তাকায় থাকো। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি পি রোম কি। একটা হলো পি রোম, আমরা পি রোমটা আগে দেখি ছোট করে। পি রোম হচ্ছে দেখো প্রোগ্রামেবল আর বাকি রোমের সংজ্ঞা আর সমাবিষ্ট করলাম না, প্রোগ্রামেবল লিখে দিলাম। এইটার সবচেয়ে মজার জিনিস হচ্ছে তথ্য একবার লেখা হয়ে গেলে, একদম খাঁটি ভাষায় লিখতেছি, আমরা যদি আজকে রিটেনে লিখতাম প্রোগ্রাম হয়ে গেলে, না লিখে লিখতেছি লেখা হয়ে গেলে আর মুছা যায় না। কত সহজ কথা লিখলাম, যে একবার লেখা হয়ে গেলে সেটা মুছা যাবে না, সেটাকে আমরা বলি পি রোম। যদি তুমি চাও যে উদাহরণগুলো আমরা লিখলে ভালো হতো, সমস্যা নাই, সিডি, তারপর ডিভিডি। আমি আবার বলছি, আমি কিন্তু রিরাইটেবল সিডি ডিভিডি বলিনি, শুধু সিডি বলেছি, কম্প্যাক্ট ডিস্ক শুধু ডিভিডি বলছি, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। এই দুইটা হচ্ছে পি রোমের উদাহরণ, ঠোঁটস্থ করে ফেলতে পারো।
এই সিডি আর ডিভিডি কোন রোম, এগুলো বোঝার সবচেয়ে একটা মজার কথা শিখাই দিই। তুমি দোকান থেকে মনে করো কিশোর কুমারের 10টি গান কিনে নিয়ে আসলে 20 টাকা দিয়ে নরমাল সিডি, গান চালালে 1 নাম্বার 5 নাম্বার 7 নাম্বার ভালো লেগেছে, বাকিগুলো লাগে না। তুমি চাইলেও এই সিডিটা থেকে বাকিগুলো ডিলিট করতে পারবে না, কারণ এটি প্রোগ্রাম হয়ে গেছে। একটা কাজ করা যাবে, ডিস্কটা ভেঙে ফেলে দেওয়া যাবে, নষ্ট করে দেওয়া যাবে, মোছা যাবে। তাহলে আমরা এটা বুঝে গেলাম। এখন আসো যেটা আমাদের লাগে সেটা হচ্ছে, একটু খেয়াল করো, আমরা এখন পড়বো ইপি হোম। তাহলে এর ইলাবরেশনটা যখন তুমি দেখবা বিষয়টা ইজি হয়ে যাবে। ইরেজেবল, ই আর এ এস এ বি এল ই, ইরেজেবল, প্রোগ্রামেবল, রিড অনলি মেমরি। তাহলে ইরেজ করা যাবে, ভাষাটাই বলে দিচ্ছে ইরেজ করা যাবে। কিভাবে ইরেজ করা যাবে একটু দেখো, খেয়াল দেখো। লিখিত তথ্য, লিখিত তথ্য ইউভি রে দ্বারা, ইউভি রে দ্বারা সবটুকু, ভালো করে ভাষাগুলো শুনবা, সবটুকু মুছে দিয়ে, সবটুকু মুছে দিয়ে পুনরায় 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 তথ্য যুক্ত করা যাবে, পুনরায় তথ্য দেওয়া যাবে। এখন তোমরা ইউভি রে সম্পর্কে আমার আর বলার কোনো দরকার আছে কিনা জানি না। ইউভি হচ্ছে আলট্রা, আলট্রা মানে অতি, ভায়োলেট, আলট্রা ভায়োলেট রে, রে মানে রশ্মি, অতি বেগুনি রশ্মি। এখন একটু খেয়াল করো সেটা কিভাবে হতে পারে। সেটা হতে পারে সিডি আর ডাব্লিউ, মানে রিরাইটেবল সিডি হলে, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক রিরাইটেবল হলে সেগুলো মোছা যাবে। তাহলে আমরা একটু মূলত ব্যাখ্যায় চলে আসি। ব্যাখ্যাটা কিরকম দিতে পারি আমরা, একটু তাকাও, একটু খেয়াল করে তাকাও। আমরা একটা সিডি কিনলাম, রিরাইটেবল সিডি। এটা একটা ব্ল্যাঙ্ক সিডি ছিল। তুমি আমাকে বলার পরে আমি এখানে ভালো করে দেখো, আমি কয়েকটি গান এখানে রাইট করে দিলাম, এতটুকু রাইট করে দিয়েছি সিডিতে, এতটুকু রাইট করে দিলাম। এখন একটু খেয়াল করে দেখো, তুমি এটা নেওয়ার পরে তোমার এখানে কিছু অংশ ভালো লেগেছে, কিছু অংশ লাগে না। ভালো করে বুঝবা, এই যে সাদা দাগটুকু দিলাম, এইটুকু ভালো লেগেছে, বাকিটুকু ভালো লাগে না। তাহলে তোমাকে এটা কি করা যাবে, ইজিলি এটাকে নিয়ে পুনরায় আবার সব ডিলিট করে দেওয়া যাবে। ডিলিট করে দেওয়া মানে ব্ল্যাঙ্ক করে নতুন করে আবার এখানে তুমি ছোটটুকু খালি ওইটুকু রাইট করে নিতে পারবে। তার মানে আমার অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে আমি প্রয়োজনীয় অংশ রাইট করতে পারবো। সেটা হচ্ছে ইপি রোমের উদাহরণ। এখন একটু খেয়াল করে দেখো, যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে ইএপি। একটু খেয়াল করো, একটু দেখতে হবে ইইপি রোমের উদাহরণটা কি হবে। ইইপি আমরা এখন কি লিখলাম, ইইপি রোম, এটা পড়ানোর চেষ্টা করছি। ইইপি রোমের ক্ষেত্রে আমাদের ইলাবরেশনটা কি হবে একটু দেখে নাও। এখন দেখো এখানে একটু খেয়াল করতে হবে, ইলেকট্রিক্যালি, ইলেকট্রিক্যালি ইরেজেবল, ইলেকট্রিক্যালি ইরেজেবল, প্রোগ্রামেবল, রিড অনলি মেমরি। তার মানে দেখো একটা কত সহজে আমরা বুঝতে পারবো এখানে। সেখানে বলতিছে কি বলতে দাও, ইলেকট্রিক্যালি মানে কি, বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে যে কোনো স্থান থেকে তথ্য মোছা এবং যুক্ত করা যাবে, যুক্ত করা যাবে। তাহলে আমরা কি বলছি, বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে তুমি যে কোনো স্থান থেকে তথ্য মুছতে পারবা, যুক্ত করতে পারবা। যদি বলো স্যার একটা উদাহরণ দিলে ভালো হয়, অবশ্যই উদাহরণগুলো দিই। পেন ড্রাইভ, মেমোরি কার্ড, হার্ড ডিস্ক,
হার্ড ডিস্ক। এখন যদি বলো যে আমরা একটু চিত্র এঁকে দেখলে বিষয়টা সুন্দর হতো, অবশ্যই সুন্দর হতো। দেখো আমরা একটু খেয়াল করি, এখানে একটা পেন ড্রাইভ রাখলাম, এই পেন ড্রাইভের মধ্যে কিছু তথ্য দেওয়া আছে, এতটুকু তথ্য এখানে দেওয়া আছে, তথ্য দেওয়া আছে। এখন একটু খেয়াল করে দেখো, এখানে আমরা যদি দিই 1 2 3 4 5টি গান দেওয়া আছে, তাহলে তুমি ইজিলি এখান থেকে তুমি যে কোনো একটা ডিলিট করে দিতে পারবা। অর্থাৎ আমি যদি চাই পিন নাম্বারটাকে ডিলিট করে দিতে পারি এবং নতুন তথ্য এখানে ইনপুট করতে পারি। আমি বোঝানোর চেষ্টা করেছি। রিরাইট সিডি ডিভিডি তো আমরা জানি রে ভাই। আমরা কি একজন বলেছি যে উপরে দেখতে পারো না, আমি উপরে দেখার ব্যবস্থা করে দিই, একটু দেখো, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো। একটু দেখো, এখন দেখতে পাবা আশা করছি। একটু জুম করে দেখায়, একটু জুম করে দেখায়, একটু দেখো, এখন দেখতে পাবা ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি আর লিখে নিয়ে, কারণ এটা লেখা ছিল। এখন আশা করছি লেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা গেলে কমেন্ট করতে হবে স্যার দেখা যাচ্ছে, এবং লেখা শেষ। ইলেকট্রিক্যালি মানে বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়েছি, ইরেজেবল মানে তথ্য মুছে দিয়েছি, প্রোগ্রাম মানে প্রোগ্রামকৃত মানে লিখিত তথ্যকে যে কোনো জায়গা থেকে মুছে দিতে পেরেছি। এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার বিদ্যুৎ শক্তিকে কাজে লাগালাম, এটা তো ভালো বুঝি নেই। আমিও বলতে পারি বুঝো নাই কেন, ভালো করে বোঝো। আমার পেন ড্রাইভে কিছু তথ্য আছে, পেন ড্রাইভ থেকে তুমি কোনো কিছু মুছতে পারবা না। পেন ড্রাইভ থেকে কোনো কম্পিউটার বা ল্যাপটপে লাগাইতে হবে। কম্পিউটার ল্যাপটপ যদি অন করা না থাকে তাহলে মোছা যাবে না। তার মানে বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে কম্পিউটারটা অন করে তারপর এটা মুছতে হবে। এজন্যই আমরা বলেছি বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে তথ্য মোছা যাবে। আমরা আশা করছি একটু ক্লিয়ার হয়ে গেছে। এরপরে সাধারণ মজার একটা প্রশ্ন শেখায়, আমরা একটা প্রশ্ন করি, জাস্ট একটা প্রশ্ন দেখি বোঝো কিনা। দেখো নিচের কোনটি ইইপি রোম এর উদাহরণ নয়। অপশন কতে দিলাম পেন ড্রাইভ, খতে দিলাম মেমোরি কার্ড, গতে দিলাম, তোমার একটা অজানা দেওয়ার চেষ্টা করছি, ফ্লপি ডিস্ক, গতে দিলাম ডিভিডি রিরাইট। বলো কোনটা উত্তর হবে? নিচের কোনটি ইপি রোম এর উদাহরণ নয়? ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরির উদাহরণ নয় কোনটি? ভালো করে একটু বোঝো, আমি কয়েকটা সেকেন্ড বুঝাচ্ছি, তোমরা আবারও বলছি, হার্ড ডিস্ক বলতেই জীবনে মুখস্থ করে ফেলেছো, কম্পিউটারের ভিতরে যেটা লাগানো আছে ওইটাই হার্ড ডিস্ক। এক্সটার্নাল যে হার্ড ডিস্ক পাওয়া যায় এইটা আমরা জানি না কেন, কেন জানি না, আমার এটা একটু উত্তর দিতে হবে। আমি ব্যাখ্যা দেব, উত্তর এটা হবে, ব্যাখ্যা দেব, কিন্তু দুঃখটা পাচ্ছি কোথায় তোমাদের ভালো করে বুঝিয়ে বলি। এটা একটা কম্পিউটার মনিটর, ভালো করে বুঝো ভুলটা কোথায় করে একটু দেখো। এটা মনিটর, এটা আমাদের একটা সিপিইউ, হ্যাঁ সিপিইউ, এখানে পাওয়ার পয়েন্ট আছে, পাওয়ার বাটন আছে, এখানে সিডি ডিভিডি আছে, এর মধ্যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক লাগানো আছে, এখানে কিবোর্ড টিবোর্ড আছে এখানে লাগানো আছে, এখানে মাউস কিবোর্ড আছে, হ্যাঁ এলো কম্পিউটার, হ্যাঁ এখানে একটা মাউস আছে, তারপরে একটা মাউস আছে। কিন্তু তোমরা এটা কেন বোঝার চেষ্টা করছো না? সিপিইউ এর মধ্যে হার্ড ডিস্ক আছে আমি জানি, আমি এটাকে সেকেন্ডারি বলতেছি, কিন্তু বাজারে এরকম ছোট এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনতে পাওয়া যায়, এই যে আলাদা পেন ড্রাইভের মতো মানুষ কাজ করে। আমি আবারও বলছি, এটা হলো এক্সটার্নাল, এক্সটার্নাল
এক্সটার্নাল হার্ড ডিস্ক। এক্সটার্নাল হার্ড ডিস্কটা চেহারা এরকম ছোট্ট একটা, এর মধ্যে একটা ইউএসবি কেবল আছে। কি আছে? ইউএসবি কেবল। ইউএসবি কেবল আছে। ইউএসবি কেবল দ্বারা এই হার্ড ডিস্কটা লাগানো আছে। এটা কাজ করে কিসের মতো জানো কিনা? পেন ড্রাইভের মতো কাজ করে এই হার্ড ডিস্কটা। এটা অনেক বেশি জায়গা হওয়াতে মানুষ এই জায়গাটা অনেক কিছু ধারণ করে নিয়ে যায় এবং সবসময় কাজে লাগায় না। এটা সবকিছু ধারণ করে রাখে। তোমরা সমস্যা হলে অনেকে বলবো যে আমি জীবনে শুনিনি, না আসলে তোমার শোনারই দরকার নেই। কিন্তু এক্সটার্নাল হার্ড ডিস্ক আছে যেটা পেন ড্রাইভের মতো কাজ করা যায়। সকল কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে মানুষ ব্যাগের মধ্যে ভরে রাখে। কোনোদিন কম্পিউটার ক্র্যাশ হয়ে গেলে, হ্যাকিং হয়ে গেলে ওই হার্ড ডিস্ক দ্বারা সব কাজ করে থাকবে। আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি। আর পেন ড্রাইভ, পেন ড্রাইভ সিম্পল একটা ওয়ার্ড। পেন ড্রাইভের উদাহরণটা কেন দিলাম? পেন ড্রাইভটা আবারও বলছি, পেন ড্রাইভ হচ্ছে সেকেন্ডারি, ভালো করে বলছি। কিন্তু যে পেন ড্রাইভটা আমরা একটা তথ্য ধারণ করে রেখে দিচ্ছি, ওইটা কখনো খুলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি না, অল টাইম লেখায় রেখেছি, সেটা রোমের মতো কাজ করতেছে। আমি বোঝাতে চেষ্টা করছি এই পেন ড্রাইভটা তোমরা যারা পকেটে নিয়ে ঘুরে বেড়াও তাদের কথা বলছি না। একটা পেন ড্রাইভ হার্ড ডিস্ক কম থাকার কারণে অল টাইম লাগানো আছে। অল টাইম লাগাই এই পেন ড্রাইভের মধ্যে অনেক কিছু লাগানো আছে, কম্পিউটার থেকে খোলেন, আমার অফিসে একটা অল টাইম লাগানো আছে। এখন কথা হলো পেন ড্রাইভে কপি পেস্ট করে রাখা হয় যাতে ব্যাকআপ দেওয়ার জন্য। এই যেটা ভালো কথা বলেছে, ব্যাকআপ দেওয়ার জন্য। সেই ব্যাকআপ পেন ড্রাইভ, সেই ব্যাকআপ হার্ড ডিস্কের কথা বলতেছি। আর ফ্লপি ডিস্ক ছাড়াও মেমোরি আছে, আছে তো অবশ্যই আছে। কিন্তু আমি তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করছি, আমরা পেন ড্রাইভ বলতে পকেটে নিয়ে ঘুরে বেড়ানো পেন ড্রাইভ, হার্ড ডিস্ক বলতে সিপিইউর মধ্যে লাগানো, এটা মনে করব না। এটা পোর্টেবল হার্ড ডিস্ক আছে, ইউএসবি পোর্ট দিয়ে লাগানো যায়, সেগুলোকে আমরা রোমের মতো ব্যবহার করি। পরীক্ষাতে তো একটা এক্সপ্লেনেশন দেবে না, তবে প্রশ্ন যত করে উত্তর দেব, পড়ার দায়িত্বটা কিন্তু তোমার। আসো আমরা এখন চলে যাচ্ছি সফটওয়্যার। বুঝলে সবাই একটু লেখো, স্যার বুঝেছি, ভালো লাগে কষ্ট করে বোঝালে। যদি কেউ বোঝে যে বুঝেছি, তাহলে হার্ড ডিস্ক হবে, অবশ্যই হবে। হার্ড ডিস্ক এক ধরনের, হার্ড ডিস্ককে কি হিসেবে ব্যবহার করা যাবে? ইইপি রোম হিসেবে ব্যবহার করা যাবে, একটু জেনে যাও, যাবে, ভালো করে বুঝতে হবে তোমার। হার্ড ডিস্ককে ইইপি রোম হিসেবে ব্যবহার করা যাবে, কিন্তু আমি বলিনি সকল হার্ড ডিস্কই ইইপি রোম, এই কথা কোনো জায়গায় লিখিনি। আচ্ছা, অনেকে বলতেও চায় না, বুঝেছি, এটা হলো দুঃখের বিষয়। সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি। আমি তোমাদের আবার জানিয়ে রাখছি, আমরা আগামী ক্লাসে, তোমরা কিছু প্রশ্ন লিখে রাখো, আগামী ক্লাসে আমরা অবশ্যই তোমাদের সাথে সরাসরি কথা বলবো এই ক্লাস শেষে 1 ঘন্টা বা আধা ঘন্টা। আচ্ছা, সফটওয়্যার হচ্ছে প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, ভালো করে বুঝবো। সফটওয়্যারকে আমরা বলি কম্পিউটারের প্রাণ বলে ডাকি। কার প্রাণ বলে ডাকি? কম্পিউটারের প্রাণ বলে ডাকি। সফটওয়্যারকে আমরা কম্পিউটারের প্রাণ বলে ডাকি। এটি কি করে? কম্পিউটার পরিচালনা করে। এটি কি করে? কম্পিউটার পরিচালনা করে। পরিচালনা। তাহলে আমাদের যদি কেউ প্রশ্ন করে কম্পিউটারের প্রাণ বলতে কোনটিকে বুঝবো, তাহলে সফটওয়্যার। কম্পিউটারের দেহ বলতে কোনটি? হার্ডওয়্যার। সফটওয়্যার কাকে বলে? প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি। এখন ওদের দিকে জিজ্ঞেস করে কম্পিউটার পরিচালনা করে কোনটি? অবশ্যই সফটওয়্যার। সফটওয়্যারকে আমরা কি করতে পারবো না? স্পর্শ করতে পারবো। স্পর্শ করা যায় না, স্পর্শ করা যায় না। সফটওয়্যারকে কি করা যায় না? স্পর্শ করা যায় না। কম্পিউটার কঠিন লাগে অনেক বেশি, ক্লাসগুলো করো, কঠিন আস্তে আস্তে সেরে যাবে। আমি যখন প্রথম পড়তাম আমারও কঠিন লাগে, আমার এখনো কঠিন লাগে, কিন্তু তারপরও পড়তে পড়তে সহজ হয়ে যায়। প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, কম্পিউটারের প্রাণ বলে ডাকি। আর একটা কথা, যদি কম্পিউটার তোমাদের কঠিন না মনে হতো তাহলে তো আমার কাছে পড়তে না। সেই হিসেবে একটু কঠিন লাগাতে ভালো হয়েছে। ভালো হয়েছে কেন? তোমাদের সাথে একটু পড়াশোনা করানোর সুযোগ পেলাম। তাহলে প্রাণ বলে ডাকা হয় বা ডাকি, কম্পিউটার পরিচালনা করে, স্পর্শ করা যায় না। একদম সোজা সাপটা করে বলো। এখন লেখো সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এটি কম্পিউটারের অতি গুরুত্বপূর্ণ। কম্পিউটার অতি গুরুত্বপূর্ণ।
এটি কম্পিউটার অতি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য কারণ এটি গুরুত্বপূর্ণ শুধু নয়, এটি অবিচ্ছেদ্য অংশ। আমি যদি বলবো স্যার অবিচ্ছেদ্য অংশ বলতে কি, কারণ সিস্টেম সফটওয়্যার হলো উইন্ডোজ সফটওয়্যার, উইন্ডোজ ছাড়া তুমি কোনোদিন তো কম্পিউটার অনই করতে পারবে। কেউ একজন জিজ্ঞেস করেছিল স্যার এই সিস্টেম সফটওয়্যার কি, তাই সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটার অতি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। নাম্বার 2, এটি সর্বদা একই কাজ করে। মানে আমার কম্পিউটারে যে কাজ হয় তোমার কম্পিউটারে একই কাজ করে, কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন, যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কেউ প্রেজেন্টেশনের কাজ করতেছে পাওয়ার পয়েন্ট দিয়ে, কেউ বিজনেসের কাজ করতেছে। তাহলে অবিচ্ছেদ্য অংশ এটি সর্বদা একই কাজ করে। এবং মজার একটা বিষয় বলবো এখন, দেখো সেটা হচ্ছে এসএসপি একটা বিষয়, এসডিপি সরি এসএমপি এটা ইম্পর্টেন্ট বিষয়, এসডিপি একটা ইম্পর্টেন্ট বিষয়। তোমাদের আমি 3-4টা জিনিস একটু শিখিয়ে দিই, বুদ্ধি করে শিখে রাখো। এই প্রথম এস দ্বারা হচ্ছে সিস্টেম প্রত্যেকটা। সেকেন্ডটা দ্বারা কি, সাপোর্ট, সিস্টেম সাপোর্ট। আর পি তে কি, প্রোগ্রাম, সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম। প্রোগ্রাম দুই ভাবে বাংলা লেখা যায়, পি আর ও জি আর এ এম অথবা ডাবল এম দিয়ে ই লেখা যায়। আমরা প্রথম সিস্টেম লিখলাম না, খালি এম এ লিখলাম ম্যানেজমেন্ট, এবং এখানে শুধু লিখে রাখো ডেভেলপমেন্ট। আমরা বুদ্ধি করে আজকে পড়া শিখবো। দেখো আমি ইচ্ছা করে তোমাদের বাকি দুটো লেখাচ্ছি মুছে দিলাম, আমি শুধু সাপোর্ট কথা লিখে রাখলাম বুঝার স্বার্থে। কারণ এটা হলো সিস্টেম, যেহেতু সিস্টেম সফটওয়্যার পড়তেছি, আর যেহেতু সফটওয়্যার পড়তেছি এটা প্রোগ্রাম, এটা আমরা পারবো। তাহলে এটা আমি হাত দিলাম না, আমি কি বোঝানোর চেষ্টা করে আগে দেখো, এটা সাপোর্ট, এটা ম্যানেজমেন্ট, এটা ডেভেলপমেন্ট। তোমাকে বুঝতে হবে কাহিনীগুলো। সাপোর্ট শব্দের মানে কি, সাপোর্ট শব্দের মানে হচ্ছে তোমাকে নিরাপত্তা দেবে, নিরাপত্তা কথা মনে রাখবা। ম্যানেজমেন্ট শব্দের মানে হচ্ছে সমন্বয় কথা মনে রাখবা, পড়া শেষ। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন মনে রাখবা, পড়া শেষ। তাহলে আমরা কিভাবে পরীক্ষার দিন দাগাতে পারি, উদাহরণগুলো কি রকম প্রশ্ন হবে। নাম্বার 1, উইন্ডোজ সফটওয়্যার। যেগুলো উইন্ডোজ সফটওয়্যার হচ্ছে কি, কোন ধরনের সফটওয়্যার, সিস্টেম সাপোর্ট সফটওয়্যার। আমরা এটাকে বলি অপারেটিং সিস্টেম বলে দেব, ওএস। নাম্বার 2 আমরা বলি সেটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি কি, আমরা অনেক সব বুঝি না, একটু খেয়াল করো। ইউটিলিটি সফটওয়্যার কি, ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে অ্যান্টিভাইরাস যে সফটওয়্যার আছে আমরা বাজার থেকে কিনে লাগাই, অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে এক ধরনের ইউটিলিটি সফটওয়্যার। এবং আরেকটা বিষয় হচ্ছে, এটা 3 নাম্বারটা হচ্ছে ডেটাবেস সফটওয়্যার। তাহলে আমার একটু বিশেষ অনুরোধ থাকবে, আমরা কিভাবে পড়বো। এসএসপি, সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম। সাপোর্ট শব্দের মানে কি, নিরাপত্তা দেবে কম্পিউটারকে উইন্ডোজ সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম। নাম্বার 2, এটাকে সাপোর্ট দেবে কিভাবে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার। সাপোর্ট দেবে কিভাবে, ডেটাবেস সফটওয়্যার, ডেটাগুলোকে ধরে রাখবে। ওএস মানে অপারেটিং সিস্টেম, ওএস মানে কি, অপারেটিং সিস্টেম। আমরা এটা কিন্তু মুছে দিচ্ছি বোঝার স্বার্থে, আমরা কিছু সময়ের জন্য মুছে দিলাম। এখন তুমি আসো, সমন্বয় করবে কার সাথে। তুমি একটা সেট কিনেছো, একটা কম্পিউটার কিনেছো, সমন্বয় করবে। প্রথম সমন্বয় করবে ডেটা এবং নেটওয়ার্কের মধ্যে, ডেটা এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করবে। তোমার যদি মোবাইল কিনেছো নেটওয়ার্ক না হয়, তুমি তো কথা বলতে পারবে না, ডেটা চালাইতে পারবে না। নাম্বার 2, সেটা হচ্ছে সাপোর্ট সিস্টেম করবে, সাপোর্ট সিস্টেম নিয়ন্ত্রণ করবে, সাপোর্ট সিস্টেম। তাহলে আমরা একটু দ্রুত লিখে ফেলি, ডেটা নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করবে। নাম্বার 2, সাপোর্ট সিস্টেম করবে। ঠিক আছে, একটু দ্রুত লেখা শেষ করে আমাকে জানাও এইটুকু লেখা শেষ কেন। আর এটা লেখো সিস্টেম সিকিউরিটি।
সিস্টেম সিকিউরিটি, সিস্টেম সিকিউরিটি নিয়ন্ত্রণ করে, যেগুলো আমাদের সিস্টেম সিকিউরিটি আছে তার মধ্যে সমন্বয় রক্ষা করে। আশা করছি এটুকু লেখা শেষ। তাহলে আমরা লেখা বন্ধ করে দেব। ম্যানেজমেন্ট কিসের উপর করবে? ডেটার সাথে করবে, নেটওয়ার্কের সাথে করবে, সিস্টেম সাপোর্টের সাথে করবে, সিস্টেম সিকিউরিটির সাথে করবে। তাহলে আমরা ইজিলি কিন্তু সিস্টেম ম্যানেজমেন্ট ধরলেই পেয়ে যাবো। তাহলে তুমি এখন যে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসলে যদি যদি বলে উইন্ডোজ সফটওয়্যারটা কোনটি, সিস্টেম সাপোর্ট, ডেটা নেটওয়ার্ক নিয়ন্ত্রণ, সিস্টেম ম্যানেজমেন্ট, সিস্টেম ডেভেলপমেন্টের মধ্যে আসো। নাম্বার 1 হচ্ছে কি বলি দেখো, বিভিন্ন অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপ্লিকেশন অবলিক সফটওয়্যার, সফটওয়্যার উন্নয়ন করবে। তার মানে আপডেট মানে কি? উন্নয়ন না বলে পরীক্ষাতে আপডেট বলতে পারে, আপডেট করে দেবে। তাহলে আমরা কি বলছি? বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার উন্নয়নের কাজ করবে সিস্টেম ডেভেলপমেন্ট। নাম্বার 2 অনুবাদক আছে, অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রাম, প্রোগ্রাম নিয়ন্ত্রণ করবে সিস্টেম ডেভেলপমেন্ট। আর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম উন্নয়ন, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম উন্নয়ন করে থাকবে সিস্টেম ডেভেলপমেন্ট। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম উন্নয়ন, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম উন্নয়ন। তাহলে আমরা খেয়াল করব উন্নয়ন কথা বা আপডেট কথা থাকলে উন্নয়ন, আপডেট, অনুবাদক, এই তিনটে ওয়ার্ড থাকে। উন্নয়ন, অনুবাদক, উন্নয়ন আর অনুবাদক থাকলে সবটা বন্ধ করে তাকায় দিবা এসডিপি। এসএসপি এর 3 নংটা কি? ডেটাবেস, ডেটাবেস, ডেটাবেস প্রোগ্রাম। সিস্টেম সাপোর্ট বুঝলাম না, সাপোর্ট সিস্টেম বুঝলাম না কেন ভাই? আমাদের যেমন ব্লুটুথ আছে একটা ইন্টারনেট কানেকশন, রাউটার আছে ইন্টারনেট কানেকশন, ওয়াইফাই কানেকশন আছে, ডেটার নিজস্ব নেটওয়ার্ক আছে। এই যে বিভিন্ন সিস্টেমের মধ্যে নিয়ন্ত্রণ করে, তুমি কি জেনে থাকো কিনা আমি জানি না, তোমার উদ্দেশ্য করে সবাইকে বোঝাচ্ছি। যদি আমরা মোবাইলে ডেটা নিয়ন্ত্রণ করি, কারো চালু করে দিই, সেটাকে বলে ইন্টারনেট কানেকশন, মোবাইল ডেটা। সাথে সাথে ওয়াইফাই পাওয়ার সাথে সাথে খেয়াল করে দেখবা মোবাইল ডেটার কাজ বন্ধ করে দেবে। তাহলে একটা ডেটা চালু হলো মানে আরেকটা নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল। এই যে সমন্বয়টা কে করে দিল? সিস্টেম ম্যানেজমেন্ট করে দিল। এম জে মাহিম যদি বুঝে থাকো বলো স্যার বুঝেছি। তুমি মোবাইল ডেটা চালু করার সাথে সাথে কাজ শুরু করো, ওয়াইফাই দিলে মোবাইল ডেটা বন্ধ করে ওয়াইফাই দিয়ে কাজ শুরু করবে। তার মানে বোঝাচ্ছে স্যার স্পিড বেশি, সেটা নিয়ে এসে কাজ শুরু করে দিল। এই যে বুদ্ধি করে যে এর স্পিড ভালো, এটা দিয়ে কাজ শুরু করে দিই, এই যে বুঝে ম্যানেজ করে কাজটা শুরু করে দিল, এই ম্যানেজ করার পাওয়ারটা আমরা কিন্তু সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হয়ে যাও? জি স্যার বুঝেছি। একজন বলতে একটু তাড়াহুড়া না, তাড়াহুড়া না, আমরা আবারও বোঝানোর চেষ্টা করছি। আমরা প্রশ্ন বুঝে বুঝে, ভাই এই বয়সে এত হেলে ডুলে পড়ানো যাবে না। চা খাওয়া, গল্প করা, হেলে ডুলে পড়ানো যাবে না। আর যাদের হেলে ডুলে পড়ার ইচ্ছা, স্পিডে পারো না, তাদের ক্লাস করার দরকার আছে বলে মনে করছি না। ক্লিয়ার? স্মার্টলি পড়তে হবে, স্পিডে পড়তে হবে। যার তাড়াতাড়ি লেখা শেষ হচ্ছে, কম্পিটিশন কিন্তু তার সাথে হবে। সিস্টেম সিকিউরিটিটা হচ্ছে মনিটর আছে না, মনিটরের সাথে ডাইরেক্ট কানেকশন নিয়ন্ত্রণ করা হলো সিস্টেম সিকিউরিটি। সিস্টেম সিকিউরিটি হচ্ছে মনিটরের সাথে কানেকশন দেওয়া বা ডিসপ্লের সাথে মাদারবোর্ডের কানেকশন দিয়ে ম্যানেজ করে রাখা। আমরা এখন চলে যাচ্ছি কোথায় একটু দেখো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও, তোমরা একটু কমেন্ট করে জানাও যে স্যার আমরা একদম আগে হেলে ডুলে চা খেয়ে গল্প করে পড়ান, যে কয়টা টপিক পড়া হয় হোক, আমি পরের ক্লাসে তাই করাবো। অর্ধেক টপিক থেকে যাবে সমস্যা নাই, কিন্তু আমি সবচেয়ে ভালো বুঝাবো ইনশাআল্লাহ। তোমরা লিখে দাও, লিখে দাও যে সবচেয়ে আস্তে আস্তে পড়ান, আমি সবচেয়ে আস্তে আস্তে পড়াবো। যাও। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে দৈনন্দিন সুবিধার জন্য, দৈনন্দিন
সুবিধার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। যেমন এমএস ওয়ার্ড, এমএস মানে মাইক্রো, এসএস সফট, মাইক্রোসফট ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস এক্সেস, এমএস পাওয়ারপয়েন্ট, এমএস এক্সেস, এগুলো সব হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে এমএস, মাইক্রোসফট ওয়ার্ড, আমরা জানি এগুলো লেখা হয়, বর্ণ লেখা হয়। এমএস এক্সেল যেটা স্প্রেডশিটের মাধ্যমে গাণিতিক বিশ্লেষণ করা হয়, এমএস পাওয়ার পয়েন্ট যেটা প্রেজেন্টেশন সফটওয়্যার, এমএস এক্সেস। এমএস এক্সেসটা হচ্ছে মজার একটা বিষয় বলি, এমএস এক্সেস হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো, ওই যে আমরা দোকান থেকে কোনো কিছু কিনলে একটা মেমো দেয় না, এই মেমোটা তৈরি করে দেওয়া হয় যে সফটওয়্যার দ্বারা, সেটা আমরা বলি এমএস এক্সেস। একটা নির্দিষ্ট ফরম্যাটে পর্যায়ক্রমে আমরা কাজগুলো করে থাকি। রাসেল তুমি বলছো এসএমপি, ভাই এসএমপির উদাহরণ তো ডেটা নেটওয়ার্ক নিয়ন্ত্রণ, এটাই তো উদাহরণ। এসডিপি মানেই তো অনুবাদক প্রোগ্রাম, এটাই তো উদাহরণ। আর কিভাবে উদাহরণ দেবো বলো তো? অনুবাদক প্রোগ্রাম বললাম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপমেন্ট করে, এটাই তো উদাহরণ। আমিও তো সব লিখে দিচ্ছি। থ্যাংক ইউ, কে বলেছো? তোমাকে ধন্যবাদ। অফিস প্রোগ্রাম, থ্যাংক ইউ। একজন বলেছে স্যার এগুলো কি অফিস প্রোগ্রাম? ইয়েস, এগুলো অফিস প্রোগ্রাম। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেস, এগুলোকে আমরা বলে থাকি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দৈনন্দিন কাজের সুবিধার জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি, মোটামুটি আমরা পারা যাবে। আমরা এখন একটু খেয়াল করব, একটু মনোযোগ দাও। আমরা এখন পড়ব নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমের ক্ষেত্রে একটু খেয়াল করো, সেটা হচ্ছে প্রথমে আমি একটা শব্দ লিখতেছি বাইনারি, এরপরে লেখো দশমিক, এরপরে একটু লেখো অক্টাল, এরপরে লেখো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল একটু খেয়াল করো, বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল। একটু মনোযোগ দেওয়া হয়। বাইনারি শব্দের মানে হচ্ছে 2, দশমিক মানে 10, অক্টাল মানে 8, হেক্সাডেসিমাল মানে 16। আমরা এগুলোকে বলে থাকি সংকেত। একটু ভুল করো না প্লিজ, বুঝে বুঝে লেখো। আমরা যদি বলি নাম্বার সিস্টেমে বাইনারির সংকেত কয়টি? 2টি, দশমিকের সংকেত 10টি, অক্টালের সংকেত 8টি, হেক্সাডেসিমালের সংকেত 16টি। মজার বিষয় হচ্ছে এই 2টি মানে হচ্ছে 2টি সংকেত প্রকাশ করতে হবে। প্রকাশ, সংকেতের প্রকাশ কিভাবে করব? প্রকাশ, তাহলে এগুলো হলো সংকেত। পরেরটা হচ্ছে প্রকাশ, প্রকাশ করি 0 এবং 1 দিয়ে, এখানে প্রকাশ করি 0 থেকে 9 এর মাধ্যমে, এখান থেকে প্রকাশ করি 0 থেকে 7 এর মাধ্যমে। একটু গুনতে থাকলে বুঝবা। এখান থেকে আমরা কিভাবে বুঝি একটু দেখো, 0 থেকে 9 পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত আমি তোমাকে বুঝিয়ে বলতে পারি। আমরা যেন মোটামুটি বুঝতে পারি একটু খেয়াল করে দেখো, 0 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 10, আর এ থেকে এফ পর্যন্ত গুনলে হয় 6, তাহলে 10 আর 6 যোগ করলে হয় 16। দশমিকই তো ডেসিমেল। একদম বলছে ডেসিমেল কি? ডেসিমেলই তো দশমিক, ডেসিমেলই তো দশমিক। এই মজার বিষয়টা শুনবা, হাসি পাবে তোমাদের। একজনকে বলছে কিলোগ্রাম, বোঝে না, কেজি বোঝে, কেজি বোঝে, কিলোগ্রাম বোঝে না।
কেতে কিলো, জিতে গ্রাম। দশমিক মানে তো ডেসিমেল। এইটুকু লেখা শেষ হলে বলো, এটা মজা জিনিস শিখা। একটু আসো, একটু খেয়াল করো। আমরা যদি একটু খেয়াল করি যে একটা জিনিস, ভালো জিনিস শেখা, সেটা হচ্ছে অক্টাল সংখ্যা নিচের কোনটি? একটা প্রশ্ন করলাম, অক্টাল সংখ্যা নিচের কোনটি, এরকম প্রশ্ন আছে, বিসিএস আসছে, আমরা পারি না। অক্টাল সংখ্যা আমি তোমাকে শিখলাম, অক্টাল সংখ্যা 0 থেকে 7 দ্বারা প্রকাশ করতে হবে। হ্যাঁ, অক্টাল সংখ্যা কি? 0 থেকে 7 দ্বারা প্রকাশ করতে হবে অক্টাল সংখ্যা। এটা মজার জিনিস শিখা। হ্যাঁ, এখন একটা মজার জিনিস শিখাচ্ছি, ভালো করে দেখো। কতে দেওয়া আছে, কতে দেওয়া আছে 182, খতে দেওয়া আছে 92, গতে দেওয়া আছে 172 এবং ঘতে দেওয়া আছে 85। বলো কোনটি অক্টাল নিচে, অক্টাল সংখ্যা নিচের কোনটি? নিচের কোনটি অক্টাল সংখ্যা? বলো কত নাম্বার হবে? অক্টাল সংখ্যা কত হবে বলো? অক্টাল সংখ্যা কত হবে বলো, প্লিজ দ্রুত বলতে হবে। একটু খেয়াল করো ভাই, এর মধ্যে কোনটা হবে একটু খেয়াল করো। আমাদের বলতিছে 0 থেকে 7, 7-এর বড় সংখ্যা ব্যবহার করা যাবে না। এখানে 8 আছে বাদ, এখানে 9 আছে বাদ, এখানে 8 আছে বাদ, উত্তর হবে হচ্ছে 172। এটা পারা সম্ভব? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা পারো। এখন একটা মজার জিনিস শিখাচ্ছি, এটাই শেষ আমাদের টার্গেট পয়েন্টটি। দেখো আমরা এখন শিখছি দশমিক, দশমিক বা, ও আরেকটা জিনিস শিখিয়ে দিই, পরে আমরা ওটাতে যাই। এরকম একটা প্রশ্ন আসে যে অক্টালে, অক্টালে ড্যাশ বিটের, ড্যাশ বিটের, ড্যাশ বিটের, ড্যাশ বিটের বাইনারি সংখ্যা। অক্টাল ড্যাশ বিটের বাইনারি সংখ্যা, ভালো করে একটু বুঝবা। অক্টাল ড্যাশ বিটের, অক্টাল হচ্ছে ড্যাশ বিটের বাইনারি সংখ্যা। তাহলে এক হচ্ছে ড্যাশ বিট কি, বিট কি, ভালো করে বুঝো। বিট হচ্ছে যে কোনো একক, লেখার একক হচ্ছে বিট, বিআইটি, বিট আমরা জানি একক। কিন্তু আলফা শব্দের মানে কি? আলফা শব্দের মানে হচ্ছে, আলফা শব্দের মানে হচ্ছে পাওয়ার, পাওয়ার মনে করবা কত পাওয়ারে আছে। তাহলে আমরা বোঝার সিস্টেমটা কি? অক্টাল মানে হচ্ছে 8, 8 মানে হচ্ছে 2, 2 কেন হলো? 2 হলো এই বাইনারি 2, আর পাওয়ার কত? পাওয়ার হলো 3, সমান কত? 2 গুণন 2 গুণন 2, 2 2 এর হলো 8, এই 3 হচ্ছে আলফাবেট। পাওয়ারটাই পরীক্ষার দিন চাইছে। অক্টাল ড্যাশ আলফাবেটের বাইনারি সংখ্যা। তাহলে আমরা কি বলছি? অক্টাল ড্যাশ আলফাবেটের বাইনারি সংখ্যা। আলফা মানে হচ্ছে পাওয়ার হিসেবে কাজ করবে, বিট মানে একক, বাইনারি মানে 2 এর মাথার উপরে। এটা আমরা পারবো। এখন একটু খেয়াল করে দেখো, যদি আমাদের এখানে অক্টাল না দিয়ে হেক্সাডেসিমাল দিত, হেক্সাডেসিমাল দিত, হেক্সাডেসিমাল দিলে কি করতাম? তাহলে একটু বুদ্ধি করে এখানে খালি 16 লাগাই দিতাম। তাহলে এখান থেকে তখন বাদ হয়ে যেত, এইটার একটু এক্সপ্লেনেশন চেঞ্জ হতো, 2 এর উপর 4 দিতে হতো, কারণ 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 4টা 2 গুণ করে খেয়াল করে দেখো 16 হবে। তাহলে এখানে হবে 4। তাহলে কি বুঝে গেলাম? বাইনারি থাকার কারণে 2, বিট থাকার কারণে অনুবাদক যে সংখ্যা কয়টা হবে সেটা বুঝলাম, আলফা শব্দের মানে পাওয়ার হিসেবে দিয়ে যেটা পেয়ে গেলাম, তাহলে আমরা ইজিলি এখানে পেয়ে যাবো 4। ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর একটা অনুরোধ জানাচ্ছি, তোমরা বই পড়তে গেলে 1 ওয়ার্ড সমান 8 বিট পেতে পারো, কিন্তু এটা দেখানো ঠিক হবে না, আমাদেরকে অবশ্যই 16 বিট দেখাতে হবে। কারণ আমি আবারও বলছি, ওয়ার্ড মানে হচ্ছে 8 বিট বা তার গুণিতক, কিন্তু পৃথিবীতে প্রথম অর্থবহ যে শব্দটি তৈরি হয়েছিল তা হচ্ছে 16 বিটে। সেই জন্য 8 বিট আমরা দাগালে সেই ক্ষেত্রে বিসিএস এর প্রিলিমিনারি ক্ষেত্রে কেটে দেওয়ার সম্ভাবনা থাকবে। আশা করছি এটুকু ক্লিয়ার। আমরা এটা অঙ্ক করি এবং শেষ করবো। দেখো আমরা যদি এখন লিখি 23.125, যেহেতু এটা লিখছি দেখো 23, 24, 25, তাহলে এটা দশমিক সংখ্যা।
তাহলে আমরা দশমিক না লিখে যদি এখানে 10 দিয়ে দেয় তাও বুঝে নিতে হবে দশমিক বা ডেসিমেলে আছে। তারপরে সমান চিহ্ন দিয়ে এখানে কিছু দিন মানে 2 দেশে মানে কি আমি তো আগেই বুঝিয়েছি 2 মানেই আমাদের এখানে বাইনারি সংখ্যা আছে হট চিহ্ন মানে বের করতে বলেছে। এরকম একটা অঙ্ক দিয়ে দিল, ধরে নাও আমাদের 43তম বিসিএস এরকম একটা অঙ্ক দিয়ে দিল। এখন আমরা কিভাবে সহজে করতে পারি একটু দেখি, একটু মনোযোগ দিতে পারে ভালো লাগবে। এখানে একটা টান দিবা, তোমাদের হাতে একটা পেন্সিল রাখবা, এখানে একটা টান দিবা, এরকম একটা বক্স করে ঢেকে দিবা। কত সহজে অঙ্কটা পারা যায় একটু দেখায়। আমরা শুরুটা করবো, সূত্র হচ্ছে 1 দিয়ে এবং ডাবল দিতে দিতে আসবো 2 4 8 16। এখন তুমি যদি বলো স্যার 16 পরে কি আবার লিখবো না, কারণ আমাদের পরীক্ষার প্রশ্ন ছিল 23, আর যদি আমরা 32 লিখি তাহলে প্রশ্নকে ওভারটেক করে যাওয়া যাবে না। তাহলে কখন 23 হবে দেখো, 16 8 4 20, 20 আর 2 22, 22 আর 23। তাহলে আমরা এখানে ইজিলি পাবো 1, এখানে 1, এখানে 1, এখানে 1। অর্থাৎ যে সংখ্যাটাকে যোগ করে প্রশ্নপত্রের সংখ্যাটি পেয়েছি তার পাশে আমরা লিখবো হচ্ছে 1। আবারও বলছি, যেখানে আমরা কাজ করতে পারলাম না, প্রয়োজন হলো না, সেটার মধ্যে দেবো হচ্ছে 0। তাহলে আজকে আমরা উত্তরের এক অংশ পেয়ে গেলাম, সেটা হচ্ছে 1 0 3টা 1 শেষ। আমরা এখন আসবো দশমিকের পরের অংশ। মজার একটা জিনিস শিখলাম, এই যে দশমিকের পরের অংশটা আছে সেই ক্ষেত্রে বোঝানোর স্বার্থে আমি একটু কিছু অংশ মুছে দিচ্ছি, যেহেতু আমার এই অংশটা আর কাজে লাগছে না, করা শেষ। এটাও মুছে দিলাম, এটা আমি বের করবো, এটাও শেষ। এটাকে আমরা কি করব, বারবার দ্বিগুণ করব। কি করব, দ্বিগুণ করে করে লিখবো এবং এক পেলে পেলে লেখা শেষ করব। কি বললাম, এক পেলে লেখা শেষ করব, এই দুটো কথা। তাহলে আমরা 2 দিয়ে যদি গুণ করি, একটু খেয়াল করুন তো, 125 আর 125 হবে 250। 3 এর পরে যেহেতু দশমিক, 3 এর পরে দশমিক দিলে এবারে শূন্য। 250 আর 250 হবে 500, 500 3 এর পরে যেহেতু এখানে শূন্য হবে। 500 500 করলে হয় 1000, 1000 হবে এরকম। যেহেতু 3 পরে শূন্য, 3 পরে শূন্য দিলাম। আশা করছি এটা বুঝতে কোনো সমস্যা হলো না। তাহলে আমরা 1 পেয়ে গেছি, 1 যখন পেয়ে গেছি আমরা এখানে লেখা বন্ধ করে দিছি। তাহলে 0.001, এটাই আমাদের পরীক্ষার উত্তর। কে কে সবাই যদি বুঝে থাকো, ভালো লেগে থাকে, তাহলে বলো যে বুঝেছি, থ্যাংক ইউ। দ্রুত লেখো যে স্যার বুঝেছি, ভালো লেগেছে, দ্রুত বলো, না বুঝলে আবার বলতে হবে। বুঝেছি। আমার তোমাদের একটা ছোট্ট প্রশ্ন দিতে হবে, তোমরা পারো কিনা। আমরা যদি এখন লিখতাম, তোমরা নিজেদের অঙ্ক করতে হবে, 21.50, 21.50, এটাকে তুমি বাইনারিতে রূপান্তর করো, দ্রুত করো। এটা কি হবে, এক সিম্পল ওয়ার্ড, কয়েক সেকেন্ডের মধ্যে খালি দশমিককে ডান পাশে রেখে এটা নাম দিবা, এ পাশে একটা বক্স করে রেখে দিবা। এটাকে সিস্টেম হচ্ছে 1 1 2 2 ডাবল 4 4 ডাবল 8 8 ডাবল 16 16 বেশি যাবো না, কারণ 21 ক্রস করে যাচ্ছে। তাহলে এই 16 16 আর 4 20 20 আর 1 21, যেটাকে ইউজ করে উপরেটা পেয়েছি তার নিচে এক দেব। যেটা নিচে ব্যবহার করতে পারলাম না সেটা শূন্য দিয়ে বোঝাবো তোমাকে আমি ব্যবহার করিনি। আবারও বলছি, এক দেওয়ার মানে হচ্ছে তুমি বুঝবা তোমাকে একবার ব্যবহার করেছি, আর শূন্য দেওয়ার মানে হলো তোমাকে আমি ব্যবহার করিনি। ক্লিয়ার? আগেরটা বোঝে নাই, তাহলে তোমার আর বুঝতে হবে না এই জীবনে। আমি আবার তাও বোঝা তোমার উদ্দেশ্যে, 21 হয়েছে। আমাদের সূত্রটা হচ্ছে 1 দিয়ে শুরু করব, ডাবল করতে করতে যাব। 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8 8 এর ডাবল 16। আমরা বলেছি কোন কোনটা ব্যবহার করলে 21 পাইছি, 16 4 আর 1। তাহলে আমরা পেয়ে গেছি 21। তাহলে আমরা একবার করে ব্যবহার করেছি বলে 1 দিয়েছি, আর যাকে ব্যবহার করিনি শূন্য, শূন্য দেওয়ার মানে হলো বুঝাচ্ছি ভাই আমি তোরে ব্যবহার করিনি। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 10101 দশমিক। পরের অংশ ব্যবহার করব, তাহলে সেম স্টাইলে এটাকে ডাবল করে দাও। তাহলে 50টা ডাবল করে দিলে কত হবে, 50টা ভালো করে বোঝো, 50টা যদি আমরা ডাবল করি গুণন 2 দিই তাহলে কত হবে, 100 হবে।
50 ডাবল করলে 100 হবে, সবচেয়ে সহজ অঙ্ক ছিল। 100 দুইটার পরে দশমিক, এই দশমিক, তাহলে এক, এই এক। কেউ বোঝো নাই বলো? থ্যাংক ইউ। বোঝা উচিত, তোমাদের ভালোবাসি বলে একটু রাগ করি, কিন্তু বোঝা উচিত। এখন আরেকটা অঙ্ক শিখাবো এবং শেষ করে দেবো, একটু খেয়াল করো। 1 0 1 0 1 1। আমি জানি না আর কি মান হবে, আমি জানি না সত্যি। 1 0 1, এটা কিন্তু বাইনারিতে আছে, এটাকে দশমিকে রূপান্তর করতে বলতেছে। কিসের? দশমিকে রূপান্তর কর। কিসের রূপান্তর করতে বলেছে ভাই? দশমিকে। এটাই আমার অনুরোধ থাকবে, আজকের পরে কোনোদিন যেন আমরা এটা না বলি, যে টাইপের অঙ্ক পরীক্ষাতে আসুক জীবন, ঠিক একই ফর্মেটে দশমিক শো ডান পাশে কেটে রেখে দাও। আর এইটার প্রত্যেকের পাশে একটা করে তীর চিহ্ন আগে লিখে দাও। যখন বাইনারিতে করবো তীর চিহ্ন দিয়ে দেবে, দিয়ে দিলাম, এটা তো সবাই পাবে। এর পাশে একটা দিয়ে দাও, এখানে একটা দিয়ে দাও, এখানে একটা দিয়ে দাও, সিম্পল কাজ, কয়েক সেকেন্ডের মধ্যে শেষ। এখন একটু খেয়াল করে দেখো, এখানে একই নিয়ম, আগের নিয়ম, 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8 8 এর ডাবল 16 16 এর ডাবল 32। ভালো করে বুঝো। তখন তোমার কি বলছি, এক দেওয়া মানে তুমি একে একবার ব্যবহার করতে পারবে। আজকে যে কথাটা বললাম এটা সারা জীবন মানুষকে বলবা, এক মানে একবার ব্যবহার করেছি, আর শূন্য মানে তোমার এখনো ব্যবহার করিনি। তাহলে আমি একবার ব্যবহার করার সুযোগ পাচ্ছি, একবার, তাহলে 32। শূন্য ব্যবহার করার সুযোগ নাই, একে একবার ব্যবহার করতে পারবো, শূন্যতে পারবো না। 2 একবার ব্যবহার করতে পারবো, এটা একবার ব্যবহার করতে পারবো। তাহলে আমি 32 প্লাস 8 প্লাস 2 প্লাস 1 সমান দিলে উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে 32 আর 8 হচ্ছে 40, আর 2 42, আর 1 43। তাহলে আমরা 43 পেয়ে গেলাম, আশা করছি 43 পেয়ে গেছি। এখন এই পাশের সিস্টেমটা হচ্ছে, দশমিকের ডান পাশের সিস্টেমটা হচ্ছে, বুঝে নাও। এক প্রত্যেকের জন্য থাকবে, এক এক প্রত্যেকের জন্য, আর নিচেই তুমি ডাবল করে দিতে পারো। নিচে হাফ মানে 2, তারপরে 4, এরপরে 8, আরো থাকলে 16, এরকম। অর্থাৎ এই পাশে হবে 1 2 করে করে, আর ডান পাশে হবে 1 এর 2 1 এর 4 1 এর 8 1 এর 16, এরকম করে। তাহলে তুমি এক ক্লাসে মানে একবার ব্যবহার করতে পারবো, এখানে এক আছে মানে একবার ব্যবহার করতে পারবো। এখন হাফ মানে যে আমরা 0.5 সবাই জানি, প্লাস 1 এর 8 মানে 0.125 আমরা সবাই জানি। এই দুটো যোগফল করলে 0.625 হয়। যোগ করে দেখো, এখানে 625 হবে, এটাই উত্তর। যদি বুঝে থাকো একটু দয়া করে বলো যে স্যার ভালো বুঝেছি। আমি কি বলেছি, বাইনারি থেকে দশমিক করতে গেলে বাম পাশের টুক আগের নিয়ম, শুধু ডান পাশের টুক মনে রাখবো যে ডিভাইডেড ডিভাইডেড হবে 1/2। আমরা কিন্তু ডাবলই যাচ্ছি, দেখো 2 4 8 16, কিন্তু এটা হলো মানে একের বাই বাই করে যাব। ক্লিয়ার? ক্লিয়ার। থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো। পরের ক্লাসে সবাই খাতা কলম নিয়ে, মেন্টালি প্রিপারেশন নিয়ে, এক এক হাতে কফি নিয়ে সুন্দর করে পড়তে পারবে ইনশাআল্লাহ।